Okay, so good time to you, ladies and gentlemen, and welcome to the live show, live out there tonight. সো আজকে জানি আপনাদের অনেকে ছুটির দিন এবং আপনারা খুব অনেক অপেক্ষা করছিলেন এই ক্লাসটার জন্য বিকজ লাস্ট ডে বেসিক্যালি গট টু নো অ্যাবাউট দিস ক্লাস because of the promotion from the Cyprus. At the same time, so many students, those who attended and those who attend my regular session at 4:30 প্রতিদিন 4:30 থেকে 5:30 পর্যন্ত আমার একটা সেশন হয় যেটা অনেকে অ্যাটেন্ড করেন সেখান থেকে আপনারা জানতে পারছেন. Ladies and gentlemen, tonight we are going to discuss about we are going to discuss preposition, right? আজকে আমরা জানবো যে আমাদের preposition নিয়ে আমরা কথা বলবো. We are going to talk about that. So preposition নিয়ে সবার অনেক কনফিউশন থাকে. আমার preposition এর মধ্যে অনেকগুলো ভাগ আছে: preposition of time, preposition of place এবং preposition of movement. So আজকে আমরা কথা বলবো preposition of place নিয়ে. শুধুমাত্র place এর ক্ষেত্রে আমাদের কিভাবে হয় খুব সহজ সহজ কিছু ড্রয়িং এর মাধ্যমে আমরা এটা সম্বন্ধে জানবো. So ladies and gentlemen, প্রথমে before starting the session I would like to know that কারা কারা জয়েন করছে এবং কোথায় কোথা থেকে জয়েন করছে এবং যারা এখন পর্যন্ত শেয়ার করেনি তাদের কাছে রিকোয়েস্ট করব দ্রুত আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দেন যাতে আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার রিলেটিভস, আপনার পরিচিত যারা রয়েছে তারাও যাতে এই ক্লাসটা করে তাদের এতদিনের ছোটবেলা থেকে যে কনফিউশন রয়েছে সেটা যাতে দূর করে ফেলতে পারে. আমি বলতে পারি আপনার এতদিনের প্রিপোজিশন এটা একটা অনেক বড় ব্যাপার, বাট I can guarantee you one thing, that if you spend your 60 minutes over here, I can guarantee you, inshallah, within a short time, within this 1 hour, you are going to solve your problem, right? So আপনি যদি একে বারবার প্র্যাকটিস করতে থাকেন তখন অনেক বেশি এগিয়ে যাবেন. সো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে খুব সাংঘাতিক, খুব সুন্দর একটা ড্রয়িং করা আছে. এটা থেকে আমরা শিখবো. সো দ্রুত আমরা একটু শেয়ার করে দিই যাতে করে আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস সবাই যাতে এই শুক্রবারের ছুটির দিনে এই ক্লাসটাকে করতে পারে. সো আমি প্লিজ রিকোয়েস্ট করবো সবাই একটু শেয়ার করে ফেলেন দ্রুত. এবং আমি দেখতে পাচ্ছি অনেকে এখানে আমাদের সাথে জয়েন করেছেন. মিতা খন্দকার বলেছে আসসালামু আলাইকুম. ওয়ালাইকুম আসসালাম. তপু সাহা বলেছে হ্যালো স্যার, পিস বি আপনি অনেকে জানিয়েছেন. ওকে ফাইন. কারা কারা কোথায় থেকে জয়েন করেছেন, কারা কারা কোথায় থেকে জয়েন করেছেন আমি একটু দেখতে চাই আপনাদের কমেন্ট সেকশনে যে কারা কারা কোথায় কোথায় থেকে জয়েন করেছেন. আমি দেখতে পাচ্ছি মাহফুজুল হক মাসুম জয়েন করেছেন ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে. কারা কারা কোথায় থেকে শুনছেন একটু কাইন্ডলি যদি বা দেখছেন তাড়াতাড়ি একটু জানাবেন. রোজ মাহবুব বলেছে সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম. ওকে, I am too interested to wait for the class. আহা, এত ইন্টারেস্টেড ছিলেন যে অপেক্ষা করতে পারছিলেন না. ওকে ফাইন. সো ঢাকা গ্রিন রোড থেকে জয়েন করেছেন অ্যাডভোকেট নূর বানু কবিতা, রাইট? সো মর্জিনা জয়েন করেছেন. ওকে, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ. ওকে ফাইন. দেন আমি দেখতে পাচ্ছি একে একে. ওকে ওকে, সো আমরা দেখতে পাচ্ছি একে একে অনেকে জয়েন করছে. আমরা দেখতে পাচ্ছি দ্রুত আপনারা শেয়ার করতে থাকেন আর আমরা দেখতে থাকি কারা কারা কোথা থেকে জয়েন করছেন. সাউন্ড ক্লিয়ার না? কারা বলছেন সাউন্ড ক্লিয়ার না? Ladies and gentlemen, সাউন্ড কি ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন. ইজ ইট ক্লিয়ার? শুনতে পাচ্ছি আমরা ক্লিয়ারলি? আচ্ছা ফাইন. সো আমরা একটু জানবো. এবং দিলরুবা জয়েন করেছেন মিরপুর 2 থেকে. সাইনবোর্ড থেকে রোজ মাহবুব জয়েন করেছেন. উত্তরা থেকে জয়েন করেছেন সামিদুল হক. সিলেট থেকে জয়েন করেছেন জাবেদ. এবং দেখা যাচ্ছে মিরপুর ঢাকা থেকে মাহফুজুর রহমান সেলিম জয়েন করেছেন. তুলিকা জয়েন করেছেন মোহাম্মদপুর থেকে. শেয়ার অলরেডি করে ফেলেছেন মুস্তাকিম. দেন আহনাফ আবিদ গাইবান্ধা থেকে জয়েন করেছেন. হাসান আলী জয়েন করেছেন. শেয়ারডা নারায়ণগঞ্জ থেকে জয়েন করেছেন. সো আমরা একটু দেখতে যাচ্ছি কারা কারা দ্রুত একটু শেয়ার করে ফেলেন যাতে আপনাদের আরো বেশি আমরা 2-4 মিনিটের মধ্যে 2-3 মিনিটের মধ্যে আমাদের ক্লাসে চলে যাব যাতে মূল পার্ট থেকে কেউ যাতে মিস করে না ফেলে. সো লেডিস এন্ড জেন্টলম্যান, আচ্ছা অবচেতন মন, আহা, ওকে ফাইন. রাজকুমার রবিন রাজশাহী থেকে জয়েন করেছেন. শামিমা ফরিদপুর থেকে জয়েন করেছেন. এম এ খায়ের জয়েন করেছেন খুলনা থেকে, রাইট? পাবনা থেকে জয়েন করেছেন. দিনাজপুর থেকে সারিয়া জয়েন করেছেন. দেন ইবনান মালিক জয়েন করেছেন খুলনা থেকে. মাজিদুর রশিদ গাজীপুর থেকে জয়েন করেছেন. চিটাগাং থেকে ইদ্রিস জয়েন করেছেন, রাইট? সো রাঙামাটি থেকে তালুকদার সীমা জয়েন করেছেন. সো আই সি দ্যাট সো মেনি পিপল হ্যাভ অলরেডি জয়েন্ড, সো মোর দ্যান অ্যারাউন্ড 200. সো যত দ্রুত সম্ভব ইয়া আজকের লেসন হচ্ছে প্রিপোজিশন নিয়ে. আমরা প্রিপোজিশন অফ প্লেস নিয়ে কথা বলবো. আমাদের এটা নিয়ে খুব বেশি কনফিউশন আছে. আমরা অনেক সময় সুন্দর সুন্দর বাক্যগুলো কিভাবে করতে হয় এটা একটু প্রিপোজিশনের কারণে আমাদের ঠিকভাবে হয় না. চলুন আজকে আমরা খুব ইজিলি একটু জানার চেষ্টা করি. সাউন্ড আর একটু বাড়ালে ভালো হয়. সাউন্ড তো বাড়ানোই আছে, সম্ভবত আপনার ফোনেরও একটু সাউন্ডটাকে একটু বাড়ানোর চেষ্টা করেন. নরমালি তো আমরা এইভাবেই লাইভ ক্লাস নেই, কোনোদিন কখনো সাউন্ডের প্রবলেম হয় না. সো আজকে বিশেষভাবে কিছু হওয়ার সুযোগ নেই. সো আমি বলবো যে আপনাদের মোবাইল ফোনেও আপনারা সাউন্ডটাকে যদি একটু বাড়িয়ে ফেলেন বা ইয়ারফোনে যদি শুনেন তাহলে আপনারা বেশি একটা ইমপ্যাক্ট পাবেন, রাইট? সো তাহলে চলেন লেডিস এন্ড জেন্টলম্যান আজকের পার্টে আমরা চলে যাই সরাসরি.
বিভিন্ন জন চট্টগ্রাম থেকে জয়েন করছে, হবিগঞ্জ, আমাদের প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও জয়েন করে। সো চলেন আমরা প্রথমে আজকে দেখার চেষ্টা করি যে প্রেপোজিশন, এই প্রেপোজিশন নিয়ে আমাদের কাছে অনেক ডাউট আছে। অনেকের আমাদের কাছে মনে হয় যে আসলে প্রেপোজিশন জিনিসটা কি, এটা তো একটা ডাউট। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই কত সিম্পলি, জাস্ট সিম্পলি ইউ ক্যান লার্ন প্রেপোজিশন, রাইট? প্রেপোজিশন অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যেটা, এটা আমাদের বাস্তব জীবনে খুব বেশি যেটা লাগে, এটা হচ্ছে আপনি যখন ভালো ভালো রাইটিং ভালো টাইপের লিখতেছেন তখন। তো আগে তো আপনার জান বাঁচানোটা ফরজ, রাইট? তখন আমরা কিভাবে দেখবো? তো চলুন, আপনাদের সামনে আমি আছি সাইদুল ইয়াকুব, সিনিয়র ফ্যাকাল্টি অফ সাইফ্রাস প্রাইভেট লিমিটেড, and I have been conducting classes over here for a long time. And before starting over here, I was in the international corporate training. I used to train different multinational companies of the world. I used to train professionalism, business etiquette, manners, and also the productivity training, how to love company. These are the things I used to train. সো চলেন আমরা শুরু করি। আমি হার্ভার্ড সার্টিফাইড লিডারশিপ গ্রাজুয়েট, যেটা আমি আগেও বিভিন্ন সেশনে বলেছি। আর আমার সার্টিফাইড এনএলপি এক্সপার্ট, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এক্সপার্ট, মানুষের ব্রেনে কোনো কিছু কিভাবে সেট করবে এটার উপর আলাদাভাবে কিছু পড়াশোনা রয়েছে। তো চলেন আমরা চেষ্টা করি আজকের বিষয়টাকে বোঝার জন্য। সো প্রিপোজিশনের ক্লাস আমরা পড়ব, তবে তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি প্রিপোজিশন জিনিসটা কি। প্রিপোজিশন জিনিসটা হচ্ছে কোনো কিছুর পূর্বে বসে। তার মানে প্রিপোজিশন কি নিজস্ব কোনো মিনিং আছে? নিজস্ব কোনো কিছু আছে? থাকতে পারে কিছু কিছু প্রিপোজিশনের, কিন্তু প্রিপোজিশনের আমাদের ইউজটা সম্পূর্ণ অন্য কিছুর উপর ডিপেন্ড করে। প্রিপোজিশনের ইউজটা সম্পূর্ণ অন্য কিছুর উপর ডিপেন্ড করে, রাইট? সো তাহলে চলেন আমরা একটু জানার চেষ্টা করি প্রিপোজিশন তার মানে কোনো কিছুর পূর্বে বসে। ধরেন আমি একটা প্লেস, কোনো কিছুর আগে একটা প্রিপোজিশন বসছে, যে কোনো কিছুর আগে প্রিপোজিশন বসতে পারে। সো এই প্রিপোজিশনটা কি আমাদের বাংলা বাক্যে যখন একার থাকে, যেমন স্টেডিয়ামে, আমি বাসায়, হ্যাঁ, এই যে আমি বললাম আমি বাসায়, এই যে অন্তঃস্থীয় যেটা থাকছে, এটা কেন হলো? এটাকে আমি ইংলিশে কিভাবে কভার করব? তখন আমি বলছি আই অ্যাম হোম, না বলে কি বলছি আই অ্যাম অ্যাট হোম। আমার এক স্টুডেন্ট জবাব দিল, তাকে আমি জিজ্ঞাসা করলাম ওয়্যার আর ইউ? সে বলল স্যার আই অ্যাম নোয়াখালী। কাম অন, আই অ্যাম নোয়াখালী। তারপর আমি বললাম when will you come to ঢাকা, when will you return? সে বলল স্যার I will be ঢাকা tomorrow। মানে সে আজকে নোয়াখালী, আগামীকাল সে ঢাকা। সো মানে এটা তার ঘটনাই বললাম, খুব দারুণ লেগেছিল আমার কাছে। সো সবথেকে বড় বিষয় প্রিপোজিশন, একটা অনেক বড় বিষয়। শাহিন হলদার বলেছে প্রিপোজিশনের সকল পার্ট পর্যায়ক্রমে শেষ করবেন। একটা লাইফ ক্লাসে যদি আপনি চিন্তা করেন প্রিপোজিশনের সারা দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাবে, এটা কিন্তু ভাবাটা ভুল হবে। প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ মুভমেন্ট, এটা লং বিষয়, রাইট? এটাকে কখনো একটা লাইফ ক্লাসে শেষ করা যায় না। সো আমরা প্রথমে সবকিছু আমাদের এক্সপেকটেশনটা যাতে যতটুকু শিখবো খুব ভালোভাবে শিখবো, এটা আমাদের টার্গেট হলে ভালো হবে, রাইট? সো আমরা যেটা বলবো বাসায়, তাহলে আমি যখন বাসায় বলছি, বা আমি যদি বলি আমি অফিসে, আমি অফিস না বলে কি বলছি আমি অফিসে, এই যে এই কার্ডটা এক্সট্রা হলো, কেন হলো? এটাকে আমি কিভাবে মেইনটেইন করব? এটাকে মেইনটেইন করার উপায় হচ্ছে আমি অফিসে, তাই না? তখন আপনি কি বলবেন আই অ্যাম অ্যাট অফিস। এই যে জিনিসটা, এটা আগে যে বেশ কিছু জিনিস বসছে, এটাকেই আমরা সাধারণত প্রিপোজিশন বলি। বিভিন্ন প্লেসে বা বিভিন্ন জায়গায় যেটা বসে সেটা হচ্ছে প্রিপোজিশন, রাইট? বিভিন্ন জায়গার পূর্বে, রাইট? সো তাহলে আমরা প্রিপোজিশন জিনিসটা কি বুঝতে পেরেছি যে প্রিপোজিশন জিনিসটা কি? যখন কোনো কিছুর পূর্বে কোনো কিছু বসে, যেটার দ্বারা আসলে একটা মিনিংটা ওই আকার একার বা অন্তঃস্থীয় এই যে যে জিনিসগুলো বাংলায় যেগুলো থাকে সেগুলোকে যখন আমরা কভার করতে যাই তখন সেটাকে আমরা বলি, তখন সেটাকে প্রিপোজিশন হিসেবে আমরা ইউজ করি। এখন চলেন প্রিপোজিশনের কিছু ডাউট আমি দূর করে ফেলি। লয়েস এন্ড জেন্টলম্যান, প্রাথমিকভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি, ভালো করে আমরা একটু বুঝি। আমরা যে যে অংশগুলো বুঝবো সেই অংশগুলো আমরা কমেন্ট সেকশনে জানাবো, রাইট? আমরা কমেন্ট সেকশনে জানাবো। যারা এখন পর্যন্ত শেয়ার করেনি প্লিজ আপনারা শেয়ার করে দেন, যাতে আপনাদের বেশি ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স এবং রিলেটিভস তারা যাতে একটু শিখতে পারে, রাইট? সো প্রাথমিকভাবে আমাদের বিষয় হচ্ছে এটা একটা বৃত্ত আমরা অঙ্কন করেছি, একটা বৃত্ত আমরা অঙ্কন করেছি, বিভিন্ন ফোঁটা দিয়েছি ভিতরে ভিতরে, অনেক জায়গাতেই ফোঁটা হতে পারে। তার মানে কোনো কিছুর ভিতরে যদি কোনো কিছু থাকে মাই ডিয়ার্স, কোনো কিছুর ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে কি ইন। এটা কি একদম ঠিক মাঝখানে হতে হবে? এটা কিন্তু ঠিক মাঝখানে হওয়ার প্রয়োজন নেই যে একদম মাঝখানে, না, ইটস নট নিডেড। এটা যে কোনোখানে হতে পারে। এক কথা ইনসাইড, এটা ইন অথবা আমরা ইনসাইড বলতে পারি, রাইট? ইন অথবা ইনসাইড। তার মানে যে কোনো কিছু যদি কোনো কিছুর ভিতরে হয় তাহলে আমরা কি বলবো ইন বা ইনসাইড। যদি কোনো কিছুর ভিতরে হয় তাহলে ইন বা ইনসাইড। খুবই গুরুত্বপূর্ণ লেসন, যারা এখনো শেয়ার করেনি শেয়ার করে দেন, যাতে বেশি বেশি মানুষ এটাকে দেখে তারা উপকৃত হতে পারে।
সো ভিতরে হলে কোনো কিছু কি হবে ইন, কোনো কিছু ভিতরে হলে মাই ডিয়ার্স কি হবে ইন, এবং যদি কোনো কিছুর ভিতরে ইন বা ইনসাইড এটা যে কোনোখানে হোক, এটা যদি ঠিক একদম কর্নারে এই জায়গাটাতে হয়, নো ম্যাটার, এক জায়গায় হলে হলো, ভিতরে হলে কি হবে ইন বা ইনসাইড, ভিতরে হলে কি হবে ইন বা ইনসাইড, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। যেমন আমি যদি বলি, আপনি যদি বলেন যে আপনি যে কোনো কিছুর ভিতরে, আপনি যদি কোনো কিছু বলেন ইনসাইড, রাইট, আমি যদি বলি আমার এটার ভিতরে চেক করতে হবে, আই হ্যাভ টু চেক ইনসাইড, রাইট। আমি যদি বলি কি আছে এটার ভিতরে, হোয়াট ইজ ইন দ্য মোবাইল, কি বললাম হোয়াট ইজ ইন দ্য মোবাইল, ইন দ্য মোবাইল, মোবাইলের ভিতরে কি আছে, হোয়াট ইজ ইন দ্য মোবাইল, বক্সের ভিতরে কি আছে, হোয়াট ইজ ইন দ্য বক্স, বক্সের ভিতরে কি আছে। আমি যদি কি বলি হোয়াট আর, what are in the box, what are in the box, আপনি বলেন there are markers in the box, কি বললাম there are markers in the box, আচ্ছা what is in the mobile, আপনি বললেন কথা কথা ছোট্ট একটা কোনো ইনসেক্ট ঢুকেছে, there is an insect, there is an insect, আপনি বলতে পারেন there is an insect in the mobile, মোবাইলের ভিতরে একটা ইনসেক্ট বা একটা কোনো কিছু আছে, আচ্ছা ফাইন। তাহলে আমি যদি বলি what is in the box, আপনি বলবেন there are অমুক জিনিস in the box, তাহলে is it all right? সো আমরা কি বুঝতে পারলাম ladies and gentlemen? তাহলে যে কোনো কিছু ভিতরে হলে কি হবে in অথবা inside, both are correct, right? in অথবা inside, both are correct, right? সো আমরা এটাকে বুঝতে পারলাম। into জিনিসটা বাইরে থেকে, যখন এই যে আমরা যখন সুন্দরভাবে দেখেন মিজানুর রহমান সাহেব উত্তর দিলেন হোয়াট ইজ ইন দ্য বক্স, হোয়াট ইজ ইন দ্য বক্স, এইভাবে আমরা যে কোনো কিছু বুঝতে পারলে আমরা কমেন্ট সেকশনে জানাবো। যেমন ইবনান মালিক জানিয়েছে উই আর ইন দ্য ক্লাসরুম, উই আর ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের ভিতরে, রাইট। আপনি বলেন যে কোনো কিছু ভিতরে হলে তাহলে কি হবে ইন হবে, রাইট। সো আচ্ছা, তাহলে আমি যদি বলি হু ইজ ইনসাইড, কে ভিতরে, ইন অথবা ইনসাইড, আচ্ছা ফাইন। এখন আমরা আসার চেষ্টা করি, যদি আমাদের ইনটু জিনিসটা কি, বাইরে থেকে ভিতরে ঢুকে আটকে গেলে ইনটু, কি বললাম আমার সাথে বলেন, বাইরে থেকে ভিতরে ঢুকে আটকে গেলে কি হবে ইনটু, বাইরে থেকে ভিতরে ঢুকে আটকে গেলে কি হবে মাই ডিয়ার্স ইনটু। যেমন আমি যদি বলি দ্য বুলেট হ্যাজ গন ইনটু মাই বডি, কি বললাম দ্য বুলেট হ্যাজ গন ইনটু মাই বডি, দ্য বুলেট হ্যাজ গন ইনটু মাই বডি, বুলেটটা দ্য বুলেট হ্যাজ গন ইনটু মাই বডি, বুলেটটা আমার ভিতরে ঢুকে গেল, তার মানে কি বুলেটটা আমার ভিতরে ছিল, তার মানে বুলেটটা আমার বাইরে ছিল, ভিতরে ঢুকলো আটকে গেল। তাহলে আমি যদি বলি দ্য বুলেট হ্যাজ গন ইনটু মাই বডি, এই যে হ্যান্ডের ভিতরে বাইরে ছিল, ভিতরে ঢুকে আটকে গেল, দ্য বুলেট হ্যাজ গন ইনটু মাই বডি, কি বললাম দ্য বুলেট হ্যাজ গন ইনটু মাই বডি। তাহলে আমি যদি বলি সে জঙ্গলে, আমি যদি বলি সে জঙ্গলে আসলো বা জঙ্গলে গেল, কি হবে হি ওয়েন্ট, সে জঙ্গলে গেল, হি ওয়েন্ট টু দ্য জঙ্গল, সে জঙ্গলে গেল বলতে জঙ্গলের ভিতরে গেল যদি আমি বুঝাই, হি ওয়েন্ট ইনটু দ্য জঙ্গল, ইনটু দ্য জঙ্গল, হি ওয়েন্ট ইনটু দ্য জঙ্গল, কি বললাম হি ওয়েন্ট ইনটু দ্য জঙ্গল, তার মানে ইনটু মানে কি বাইরে থেকে ভিতরে ঢুকে আটকে গেলে কি হবে ইনটু, বাইরে থেকে ভিতরে ঢুকে আটকে গেলে কি হবে ইনটু। আচ্ছা, কিন্তু কিছু কিছু সময় সবসময় বাইরে থেকে ভিতরে ঢুকে আবার আটকে থাকে না, বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে যায়, বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে যায়, তখন কি হবে থ্রু। আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় কি করি যে এটা থ্রো উচ্চারণ করি, এটা থ্রো না, এটা হচ্ছে থ্রু। আমার সাথে বলেন থ্রু, আমার সাথে বলেন থ্রু, ওকে ফাইন। তাহলে আমি যেটা বলছিলাম, তাহলে থ্রু কখন হয়, যখন কোনো কিছুর ভিতর দিয়ে যখন কোনো কিছু চলে যায় তখন কি হয় থ্রু হয়, কোনো কিছুর ভিতর দিয়ে চলে গেলে কি হবে মাই ডিয়ার্স থ্রু হবে, কোনো কিছুর ভিতর দিয়ে গেলে কি হবে থ্রু হবে, রাইট। ইজ ইট অল রাইট? আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম, তাহলে বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে গেল, তাহলে একটু আগে আমরা বুলেটের কথা বলছিলাম, তাহলে এই বুলেটটার কথা এবার যদি বলি দ্য বুলেট হ্যাজ গন থ্রু মাই বডি, তার মানে কি বাইরে ছিল ভিতরে ঢুকে আবার বাইরে চলে গেল, দ্য বুলেট হ্যাজ গন থ্রু মাই বডি। তাহলে আমি যদি বলি বুলেটটা বোর্ডের ভিতর দিয়ে চলে গেল, তাহলে দ্য বুলেট হ্যাজ গন ইনটু হবে নাকি গন থ্রু হবে, দ্য বুলেট হ্যাজ গন থ্রু দ্য
কি হবে the bullet has gone through the body for example একটা গাড়ি এইটা হচ্ছে একটা টানেল টানেল আমরা নরমালি তো বুঝি সুড়ঙ্গ তো অনেক সময় ধুম মুভিতে দেখেন আর যে কোনো খানেই দেখেন আপনারা দেখবেন এই অনেক সময় স্কাইফল মুভিতে দেখেন জেমস বন্ড সিরিজে তাই দেখেন অনেক সময় ট্রেন কিছু কিছু টানেলের ভিতর দিয়ে চলে যায় তাই না তো টানেলের বাইরে ছিল এখানে একটা গাড়ি রাইট এই একটা গাড়ি রাইট সেটা একটা গাড়ি ধরেন তো টানেলের বাইরে থেকে এই যেটা হচ্ছে টানেল টানেলের বাইরে থেকে সে ভিতর ঢুকে আবার টানেলের বাইরে চলে আসলো রাইট সো তাহলে এই যে ভিতর দিয়ে সে গেল এটা কি হবে থ্রু কারণ কোনো কিছু বাইরে থেকে ভিতর দিয়ে ঢুকে আবার বাইরে চলে গেলে বাইরে থেকে ভিতর দিয়ে ঢুকে আবার বাইরে চলে কি হবে থ্রু বাইরে থেকে ভিতর দিয়ে ঢুকে আবার বাইরে চলে গেলে কি হবে থ্রু তাহলে আমি যদি বলি সে জঙ্গলের ভিতর দিয়ে গেল জঙ্গলের ভিতর দিয়ে গেল এটা ইংলিশ কি হবে আমাকে দ্রুত কমেন্ট সেকশনে জানান তো সে জঙ্গলের ভিতর দিয়ে গেল ঠিক আছে বা আমি মার্কেটের ভিতর দিয়ে গেলাম কি বললাম আমি মার্কেটের ভিতর দিয়ে গেলাম আমি মার্কেটের ভিতর দিয়ে গেলাম রাইট সো তাহলে কি হবে অলরেডি লিখছে দ্য বুলেট হ্যাজ গন থ্রু দ্য বোর্ড ইজ গন না হ্যাজ গন হবে রাজকুমার অলরেডি বলেছে দ্য বুলেট বুলেট ডাবল হবে দ্য বুলেট হ্যাজ গন থ্রু মাই মোবাইল আহা মোবাইলের ভিতর দিয়ে বুলেটটা নিয়ে গেছেন আপনি পারলেন এভাবে মোবাইলটাকে নষ্ট করতে মোবাইলটা মানে আপনি নিজে ক্ষতি করতেন মোবাইলের কেন ক্ষতি করলেন এটা হতে এটা না হতে পারে তাই না আচ্ছা তাহলে আমি যদি বলি তাহলে এটা তো একটা আমরা বুঝতে পারলাম তাহলে আমি যদি থ্রু বলি তাহলে আমরা বাক্যটা কি বলেছিলাম দা থ্রু দা ফরেস্ট সে ফরেস্টের ভিতর দিয়ে গেল অথবা শি ওয়েন্ট থ্রু দা জঙ্গল তার মানে কি জঙ্গলের ভিতর দিয়ে গেল রাইট তাহলে আমি যদি বলি সে মার্কেটের ভিতর দিয়ে গেল শি ওয়েন্ট টু দা এন্ড আই ওয়েন্ট থ্রু দা মার্কেট কিছু কিছু মার্কেটের দুই পাশেরই গেট থাকে এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হতে পারেন রাইট সো আই ওয়েন্ট টু দা মার্কেট আই ওয়েন্ট থ্রু দা মার্কেট রাইট তাহলে এটা মোটামুটি গেল তাহলে আপনি যদি বলেন এই থ্রু আরো একটা ইউজ আছে আরেকটা ইউজ মানে কি থ্রু মানে হচ্ছে মাধ্যমে আরেকটা ইউজ কি থ্রু মানে আরেকটা থ্রু মানে কি মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যদি আপনি কোনো কিছু পান কি বললাম ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যদি আপনি কোনো কিছু পান তাহলে সেটা কি হবে থ্রু ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যদি আপনি কোনো কিছু পান তাহলে সেটা কি হবে থ্রু হবে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পেলে কি হবে থ্রু হবে সো যেমন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনি যদি বলেন আমি একটা ইমেইল আমি তোমাকে ইমেইলের মাধ্যমে পাঠাবো আমি যদি বলি আমি প্রপোজালটা ইমেইলের মাধ্যমে পেয়েছি I got the proposal কি হবে I got the proposal through email তাহলে আমার সাথে বলেন I got the proposal through email I got the proposal through email I got the proposal through Facebook I got the link আমি ফেসবুকের মাধ্যমে লিংকটা পেয়েছি ঠিক আছে I have got the link কি বলবো I have got the আচ্ছা যেমন সুন্দরভাবে লিখেছি ইবনান I got the news through আচ্ছা আরটা সামহাউ বাদ গেছে এটা দো হয়ে গেছে I got the news through electronic media তার মানে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সে পেয়েছে তাহলে আপনি যদি বলেন I got the news through internet বলেন I got the news through internet I got the news through email I got the news through Facebook I got the news through বুঝতে পারছেন কি রাইট সো তাহলে এটা গেল ঠিক আছে তাহলে এটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল রাইট আচ্ছা তাহলে আমরা মোটামুটি I got the proposal through email আমি ইমেইলের মাধ্যমে পেয়েছি রাইট তাহলে আমি যদি ইমেইলের মাধ্যমে আমি তাকে ইনফর্ম করেছি I informed him through email ইমেইলের মাধ্যমে আমি তাকে ফেসবুকের মাধ্যমে জানিয়েছি I have informed him through Facebook আমি তাকে মেসেঞ্জারের মাধ্যমে জানিয়েছি I have informed him through messenger রাইট তাহলে যে কোনো ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কোনো কিছু হলে কি হবে থ্রু হবে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে হলে কি হবে থ্রু হবে রাইট তাহলে ইজ ইট ক্লিয়ার সো I got the proposal through email কি বললাম I got the proposal through email
অনেকে সুন্দরভাবে লিখে ফেলেছেন, যেমন আমি অলরেডি দেখছি মাহমুদ কবি লিখেছে আই গেট ইমেইল থ্রু ইন্টারনেট। আচ্ছা, আই গট ইমেইল দিলে ভালো হতো, ভালো মানে ঠিক হতো। তুলিকা দেব বলেছে আই গট দ্য নিউজ থ্রু টুইটার, টুইটারের মাধ্যমে আমি খবরটা পেয়েছিলাম বা পেয়েছি। আচ্ছা, তাহলে হাসান আলী বলছে আই গট দ্য নিউজ থ্রু টুইটার, ডবল সি হবে, রাইট। মর্জিনা বলছে আই গট দ্য নিউজ থ্রু মাই বেস্ট ফ্রেন্ড। আহা, কেন এটা করলেন? রাইট, বাই মাই বেস্ট ফ্রেন্ড হবে, ওটা থ্রু মাই বেস্ট ফ্রেন্ড হবে না, বেস্ট ফ্রেন্ডের মাধ্যমে মানে তার ভিতর দিয়ে গেছে। উফ, না, বেস্ট ফ্রেন্ডের এরকম ক্ষতি করা ঠিক হবে না, রাইট। সো তারপর ব্যাপার হচ্ছে ও হো 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 হো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি খেয়াল করিনি, একজন বলেছে যে আচ্ছা এখানে তো আমি স্পেলিংটা মিস্টেক করেছি, এই জন্য আপনার আহা, আপনাদের আমার প্রতি এত ভরসা। আমি ভুল লিখেছি, লিখতে যে তাড়াহুড়ো করে লিখেছে, ভুল লিখেছে, আপনারাও লিখেছেন, আপনারা আমাকে ঋণী করে ফেললেন, আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, রাইট। ওকে ফাইন। সো তাহলে আমরা যেটা বলছিলাম ট্রু, রাইট, এখানে কিন্তু আবার ঠিক লিখেছি, রাইট। আচ্ছা ফাইন। তাহলে আপনি নরমালি যে কোনো কিছুর মাধ্যমে যদি হয় তাহলে ট্রু হয়, বা কোনো কিছুর বাইরে ছিল ভিতর দিয়ে ঢুকে আবার বাইরে চলে গেলে কি হবে? ট্রু হবে, তাই না? তাহলে আমি যদি নরমালি যদি একটা জিনিস বলি যে আমি একটা খুব টাফ টাইমের ভিতর দিয়ে যাচ্ছি, আমরা অনেক সময় বলি আই এম গোইং থ্রু আ ভেরি টাফ টাইম, আই এম গোইং থ্রু আ ভেরি টাফ টাইম, রাইট। আমি খুব একটা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, আই এম গোইং থ্রু আ ভেরি টাফ টাইম, আমি খুব একটা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, বুঝতে পারছেন? তাহলে আই এম গোইং থ্রু আ ভেরি টাফ টাইম, তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম, রাইট। তাহলে আমি যদি বলি করোনার কারণে, করোনার কারণে মানুষ ডিউ টু করোনা, করোনার কারণে মানুষ কি করছে? খুব কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, রাইট। পিপল আর গোইং থ্রু, কি হবে আমাকে ইংলিশটা বলেন দেখি। মানুষ খুব কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, আমাকে কমেন্ট সেকশনে জানান। মানুষ খুব কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, মানুষ খুব কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, মানুষ খুব কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে ডিউ টু করোনা, করোনার কারণে মানুষ খুব কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, রাইট, ডিউ টু করোনা। আচ্ছা, ওকে। সো আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জন অনেকে কমেন্ট করছে। ওকে, কবি মাহমুদ কবি একটু আগে বলেছে আই গট ইউর ক্লাস থ্রু ফেসবুক। আচ্ছা, থ্রু দা ফেসবুক হবে না, কোনো ইলেকট্রনিক মিডিয়ার আগে কোনো দা কোনো কিছু হয় না, রাইট। থ্রু ফেসবুক বলতে পারেন, বাট দা বলা যাবে না, রাইট। ওকে, তো তাহলে আমি যেটা বললাম যে আম গোইং টু, আচ্ছা তুলিকা দেব বলেছে আই গোইং টু, না 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 ম্যাম, আই অ্যাম গোইং টু হবে কন্টিনিউয়াস, আই এম গোইং থ্রু আ ভেরি টাফ টাইম, রাইট। ডিউ টু করোনা পিপল আর গোইং থ্রু আ ভেরি টাফ টাইম, রাইট। ইয়া, হয়ে গেছে। ডিউ টু করোনা পিপল আর গোইং থ্রু আ ভেরি টাফ টাইম, তার মানে এই যে মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তার মানে কোনো কিছুর মধ্য দিয়ে গেলে কি হয়? ট্রু হয়। তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার, ট্রুটা মোটামুটি আমাদের কাছে ডান। আচ্ছা ফাইন। তাহলে আচ্ছা, এখানে সেলিনা বলেছে ম্যাম কিছুটা টেন্সের সমস্যা রয়েছে, রাইটিং কোর্স করে নিলে আপনাদের এই টেন্সের সমস্যাগুলো থাকবে না। আই হ্যাভ ইনফর্ম হয়েছে, আই হ্যাভ ইনফর্মড হিম, আই হ্যাভ ইনফর্মড হিম থ্রু ফেসবুক, থ্রু দা আছে, এটা আর্টিকেলে একটু সমস্যা হয়েছে। যেকোনো ইলেকট্রনিক মিডিয়ার আগে কোনো রকম দা বসবে না, কোনো কিছুই বসবে না, আও হবে না, রাইট। ওকে, সো তাহলে আমরা বুঝে ফেললাম এখানে অলরেডি পিপল আর গোইং থ্রু আ ভেরি, গোইং থ্রু আ হার্ড টাইম ডিউ টু করোনা। আচ্ছা ফাইন, সো আমরা বুঝতে পেরেছি তাহলে থ্রু আর ইনটু। আরেকবার বলি ইনটুর ব্যাপারটা কি, বাইরে থেকে ভিতরে ঢুকে আটকে গেলে ইনটু হবে, বাইরে থেকে ভিতরে ঢুকে আবার যদি বাইরে চলে যায় থ্রু, দ্য বুলেট হ্যাজ গন থ্রু মাই বডি আপ, আমার ভিতর দিয়ে চলে আবার বাইরে চলে গেল। আবার যদি আমি যদি বলি দ্য বুলেট হ্যাজ গন ইনটু মাই বডি, তার মানে কি এটা ভিতরে রয়ে গেছে, রাইট। এটা আগে থেকে ভালো, রাইট। ওকে, তাহলে আমরা মোটামুটি ইনটু আর থ্রু ব্যাপারটা বুঝতে পারলাম মাই ডিয়ার্স, রাইট। ইন, ইনসাইড, ইনটু। চলেন এবার আমরা এটার পাশের ব্যাপারটাকে ক্লিয়ার করি। এখানে আমি দেখতে পাচ্ছি ক্রস আর অ্যাক্রস। ক্রস আর অ্যাক্রসের মধ্যে পার্থক্য কি? আপনারা অলরেডি একটু ছবিতে দেখতে পাচ্ছেন, একটা জিনিস সোজা চলে গেছে, যেটা সোজা চলে গেছে এটা ক্রস। ফর এক্সাম্পল আপনি বলেন আই এম ক্রসিং দ্য রোড, এই সোজাটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, আই এম ক্রসিং দ্য রোড, এটাকে আমরা ভার্ব হিসেবে আবার ইউজ করতে পারি, রাইট। সো অ্যাক্রস জিনিসটা কি? আড়াআড়ি ভাবে যাওয়া। ফর এক্সাম্পল একটা রোড, এই রোডে আমরা কিন্তু সোজা সবসময় পার হই না, আমরা কি করি? একটু এইভাবে এইভাবে একটু আড়াআড়ি ভাবে পার হই,
গাড়ি একটু দেখতে থাকি, একটু গাড়ি দেখতে থাকি, আর একটু করে পার হই। যার ফলে আমাদের পার হওয়াটা কিন্তু কিছুটা আড়াআড়ি। এই আড়াআড়ি ভাবে যদি পার হয় তাহলে আমরা বলতে পারি, যেমন সে আড়াআড়ি ভাবে হাঁটছে। কি বললাম? সে আড়াআড়ি ভাবে হাঁটছে। তাহলে আমি সেক্ষেত্রে কি বলবো? হি ইজ ওয়াকিং। হি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। সে আড়াআড়ি ভাবে রাস্তা পার হচ্ছে। হি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। সে আড়াআড়ি ভাবে রাস্তা পার হচ্ছে। কেন? তার মানে অ্যাক্রস কেন বললাম? কারণ আমি সোজা পার হচ্ছি না, আমি আড়াআড়ি ভাবে পার হচ্ছি। রাইট? তাহলে আমি কি বলবো? ওকে, তাহলে আপনি আড়াআড়ি ভাবে পার হলে কি হবে? সেটা অ্যাক্রস। আর সোজা গেলে কি হবে? ক্রস। আড়াআড়ি ভাবে গেলে কি হবে? অ্যাক্রস। আড়াআড়ি ভাবে গেলে কি হবে? অ্যাক্রস। আড়াআড়ি ভাবে গেলে অ্যাক্রস। আর সোজা যদি যায় কেউ সোজা গেলে তাহলে এটা ক্রস। আড়াআড়ি ভাবে, এই যে আড়াআড়ি ভাবে গেছে অ্যাক্রস। তাহলে আমরা রোড যখন পার হই তখন কিন্তু আমরা একদম মোটামুটি হাঁটতে হাঁটতে সোজা হয়ে আস্তে 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 এভাবে চলে যাই না, রাইট? আমরা কি করি? একটু আড়াআড়ি ভাবে একটু দেখতে থাকি আর একটু পার হতে থাকি, রাইট? সো তাহলে আচ্ছা, তুই লিখে দেবে বলছে দ্য ট্রেন গোস অ্যাক্রস দ্য রিভার। আচ্ছা, আড়াআড়ি ভাবে পার হয়। আচ্ছা, ফাইন। সো তাহলে আমরা মোটামুটি ভাবে এই অ্যাক্রস এর ব্যাপার এবং ক্রস এর ব্যাপারটাও কভার করলাম। আমরা ইনটু শিখে ফেলেছি, থ্রু শিখে ফেলেছি, ইন শিখে ফেলেছি, ইনসাইড শিখে ফেলেছি। সো এটা আমাদের কাছে মোটামুটি ডান। তাহলে চলেন এখন লেসেন জেন্টলম্যান আমরা নতুন কিছু শিখে ফেলি, রাইট? সো এটা আমাদের কাছে ডান। সো তাহলে আমরা এই অ্যাক্রসের ব্যাপারটা, আমরা অনেকের কমেন্ট দেখলাম না, তার মানে তারা কি আমাদের সাথে পার্টিসিপেট করছেন না? পার্টিসিপেট করলে আপনি যদি কোনো কিছু ভুল হয় আমরা ঠিক করে দিতে পারবো। কিষানী কন্যা বলেছেন people are going through the critical going through just critical time then due to corona, তাহলে ঠিক হয়ে যাবে। দায়ের ব্যাপারটা একটু ভুল হয়েছে। আচ্ছা, আপনি বলেন যে আই এম রাইটিং অ্যাক্রস দ্য ওয়াল। আচ্ছা, ঠিক আছে, ফাইন, হতে পারে। সো তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম অনেকে অ্যাক্রস দিয়ে লিখে ফেলছে, রাইট? সো তাহলে আমি যদি বলি আড়াআড়ি ভাবে আমি রোডটা পার হচ্ছে, আই এম ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। আচ্ছা, গেল। অ্যারাউন্ডটা খুব সিম্পল। অ্যারাউন্ডটা খুব সিম্পল। আমরা আরো একটা জিনিস আজকে শিখব যেটা আমাদের জন্য খুব এক্সাইটিং একটা বিষয়, যে আমরা কখন টু হয় আর কখন টুয়ার্ডস হয়, এটা নিয়ে আমাদের খুব ডাউট থাকে। আজকে আমরা এই ডাউট শেষ করে ফেলবো। টু এবং টুয়ার্ডস, টু এবং টুয়ার্ডস এরও ঝামেলা আমরা আরো আমাদের জায়গা না থাকার কারণে আমরা এটাকে লিখেছি। এটাকে শেষ করার পর আরো অনেক কিছু আমরা কভার করব। তো আমরা যেটা বলছিলাম ইন ইনসাইড, কি বলেছিলাম? ইন, ইনসাইড, ইনটু, তারপর অ্যাক্রস, ক্রস, এখন অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে কি? চারপাশে। অ্যারাউন্ড মানে কি? চারপাশে। তো আপনি নরমালি দেখেন কোনো কিছুর চারপাশে, যে কোনো কিছুর চারপাশে, এটা একটা জিনিস, এটা চারপাশ দিয়ে যে কোনো কিছু হলে এটা কি হবে? চারপাশে যে কোনো কিছু হলে এটা কি হবে? অ্যারাউন্ড হবে। যেমন আমি যদি বলি আমি আমি যদি একটা পার্কের পাশ দিয়ে হাঁটছি, আই এম ওয়াকিং অ্যারাউন্ড, আই এম ওয়াকিং অ্যারাউন্ড আ পার্ক। সে আমার চারপাশে ঘুরছে, হি ইজ ওয়াকিং অ্যারাউন্ড মি, রাইট? যেমন আমরা হরর মুভিগুলোতে দেখি ওয়াই আর ইউ ওয়াকিং অ্যারাউন্ড মি, রাইট? আমরা খুব ভয়ঙ্কর বেশ কিছু বিষয় বলে, রাইট? সো তাহলে এটা একটা বিষয়। তাহলে আচ্ছা, কাজী শামীম জিজ্ঞাসা করেছে হি এন্টার্ড দ্য ক্লাস অর হি এন্টার্ড ইনটু দ্য ক্লাস, হুইচ ইজ কারেক্ট? ডেফিনেটলি হি এন্টার্ড দ্য ক্লাস, বিকজ আপনি এন্টার্ড ইনটু বলতে পারবেন না। এর একটা বড় কারণ হচ্ছে এটা রিডান্ডেন্সি হয়ে যায়, কারণ বাইরে থেকে ভিতরে ঢুকলে হচ্ছে ইনটু, এন্টার মানে হচ্ছে বাইরে থেকে ভিতরে ঢোকা, ভিতরে ঢোকা। তার মানে দুটাই হচ্ছে ভিতরে ঢোকা হয়ে যায়। তার মানে রিডান্ডেন্সি, রিডান্ডেন্সি মানে হচ্ছে বাহুল্য দোষ। তার মানে একটা জিনিস একবার হলে যে কাজটা হয়ে যায় সেটা আমি যদি একের অধিক বলে ফেলি তাহলে সেটা ভুল হয়ে যাবে, বেশি কিছু ভালো না। ফর এক্সাম্পল আপনি বললেন, আমরা বলি না সাপোজ মনে করো, রাইট? তারপর আমরা বলে ফেলি অনেক সময় হি ইজ অ্যাডভান্সিং ফরওয়ার্ড। আরে ভাই, অ্যাডভান্স মানেই তো ফরওয়ার্ড হওয়া, রাইট? অ্যাডভান্স মানেই তো ফরওয়ার্ড হওয়া, রাইট? তাহলে আমি অ্যাডভান্সিং ফরওয়ার্ড বলতে পারবো না। আমরা অনেক সময় বলি ফ্রি গিফট। কি বলি আমরা? ফ্রি গিফট। আমরা কি বলি? ফ্রি গিফট। গিফট মানেই তো ফ্রি, যেটা আপনি উইদাউট ইনভেস্টমেন্ট, উইদাউট বেনিফিট, মানে কোনো টাকা না দিয়ে পেয়েছেন, তার মানে ওটা অলরেডি ফ্রি, এটাকে বলার দরকার নেই। আমরা অনেক সময় বলি কি
বিশেষ করে আমরা একটা বড় ভুল করি, এন্টার তো একটা বড় ভুল না, কারণ অনেকে বুঝতে পারে না চট করে এই রিডান্ডেন্সি বিষয়টা, এটাকে আমি বড় ভুল করবো না, কিন্তু একটা বড় আমরা অনেক সময় বই করি ফার্স্ট প্রায়োরিটি, দিস ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, এটা আমার কি প্রথম প্রায়োরিটি না, প্রায়োরিটি মানেই তো আসলে প্রথম, যেটা অগ্রাধিকারের দিক থেকে, অগ্রাধিকার মানে কি অধিকারের দিক থেকে যেটা সবার আগে, কি বললাম অধিকারের দিক থেকে যেটা সবার আগে সেটা হচ্ছে অগ্রাধিকার। তার মানে আমরা প্রায়োরিটি বলতে পারি, ফার্স্ট প্রায়োরিটি বললে ভুল হবে, আপনি সেকেন্ড প্রায়োরিটি বলতে পারেন, আপনি থার্ড প্রায়োরিটি বলতে পারেন, অনেক জায়গায় অনেকে বলবে ইট ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, কাম অন ইউ আর গোইং টু মেক দ্য মিস্টেক, রাইট? সো আপনি কি বলবেন ইট ইজ মাই প্রায়োরিটি, আজ থেকে কি বলবেন ইট ইজ মাই প্রায়োরিটি, ইট ইজ মাই প্রায়োরিটি, এটা হচ্ছে আমার আচ্ছা, তাহলে এটা কি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল? তাহলে প্রায়োরিটি আমরা বলবো প্রায়োরিটি অথবা সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি ভুল হয়ে যাবে, কারণ প্রায়োরিটির ভিতরেই ফার্স্টটা আছে। আপনি যদি বলেন ব্লু ইন কালার, দ্য শার্ট ইজ ব্লু ইন কালার, ব্লু ইন কালার, ভাই ব্লুটাই তো একটা কালার, এখানে আলাদা করে কালার বলতে কোনো দরকার নেই, রিডান্ডেন্সি বা বাহুল্য দোষ হয়ে যাবে, রাইট? সো এই জন্য এন্টার ইনটু যদি আপনি বলেন, আমরা অনেক সময় বলে ফেলি হি এন্টার্ড ইনটু দ্য বিল্ডিং, ভুল হবে, কারণ ইনটু মানে হচ্ছে বাইরে থেকে ভিতরে ঢোকা, আর এন্টার মানে বাইরে থেকে ভিতরে ঢোকা, সো দুটো জিনিসই একই হয়ে যাবে, রিডান্ডেন্সি হয়ে যাবে, তখন ভুল হয়ে যাবে, রাইট? ক্লিয়ার? আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যারাউন্ড হচ্ছে চারপাশ, তার মানে চারপাশে, তার মানে আমি যদি বলি আমি এটার চারপাশে অবজার্ভ করেছি, আই হ্যাভ অবজার্ভড অ্যারাউন্ড ইট, আমি এটার চারপাশে আমি আই হ্যাভ অবজার্ভড অ্যারাউন্ড ইট, আমি এটার চারপাশটা অবজার্ভ করেছি, রাইট? ওকে ফাইন, তাহলে এটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল অ্যারাউন্ড। এখন আমরা চলেন একটু অন এর ব্যাপারটা চলে আসি। বাইরে থেকে ভিতরে ঢুকলে কি হয়? ইনটু, মাই ডিয়ার্স, বাইরে থেকে ভিতরে ঢুকলে ইনটু, ভিতর থেকে যদি কেউ বাইরে যায় তাহলে কি হবে? ভিতর থেকে যদি বাইরে যায় তাহলে কি হবে? ভিতর থেকে বাইরে গেলে আউট অফ, আউট অফ, ভিতর থেকে বাইরে গেলে কি হবে? ভিতর থেকে বাইরে গেলে কি হবে? আউট অফ হবে। যেমন আমি যদি বলি সে বাসার বাইরে আছে, কি বলবো? হি ইজ আউট অফ হোম, সে বাসার বাইরে আছে, কি হবে? হি ইজ আউট অফ হোম, হি ইজ আউট অফ হোম। তাহলে আমি যদি বলি সে আমি যদি অনেক সময় আমরা কাউকে যদি একদম মাথা নষ্ট হয়ে যায়, ও আর ইউ গন আউট অফ মাইন্ড, তুমি কি নিজের মনের বাইরে চলে গেছো, মানে পাগল হয়ে গেছো, আর ইউ গন আউট অফ মাইন্ড, কি বলবো আমরা? কাউকে আমরা সরাসরি পাগল হয়ে গেছে নাকি, এটা একটু স্মার্টলি বলতে পারে কি, আর ইউ গন, সরি, আর ইউ গন আউট অফ মাইন্ড, আর ইউ গন আউট অফ মাইন্ড, আর ইউ গন আউট অফ মাইন্ড ম্যান, রাইট? আমরা খুব ভালো সম্পর্ক হলে এইভাবে বলতে পারি, আর ইউ গন আউট অফ মাইন্ড ম্যান, কাম অন, রাইট? সো এটাকে আপনি বলবেন আর ইউ গন আউট অফ মাইন্ড, তার মানে মনের বাইরে চলে যাওয়া মানে কি? সে পাগল হয়ে যাওয়া, রাইট? তো এটা এরকম, আর ইউ গন আউট অফ, মাথা কি ঠিক আছে? আর ইউ গন আউট অফ মাইন্ড, ওকে। সো তাহলে আমরা মোটামুটি এটাকে বুঝতে পারলাম, আউট অফ হচ্ছে ভিতর থেকে যখন বাইরে যাবে তখন কি হবে? আউট অফ হবে। এখন চলেন আমরা একটু অন, অন টু, ওভার, আচ্ছা আমরা ওভার, আমরা অ্যাবাভটা বলে নিই, অ্যাবাভ একটু বেশি উপরে আছে, আমরা একটু অন, অন টু আর ওভারটার কথা বলি। অ্যাবাভ হচ্ছে খুব বেশি উপরে হলে অ্যাবাভ হতে পারে, রাইট? খুব বেশি উপরে হলে বা কভার না করলে। অন জিনিসটা কখন? এই অন জিনিসটা আপনাকে আগে প্রথমে বুঝতে, একটা কিছুর উপরে যদি আরেকটা কিছু টাচ করে থাকে, কি বললাম? কোনো কিছুর উপরে যদি কোনো কিছু টাচ করে থাকে তাহলে সেটা কি হবে? অন। The wiper, the wiper is, the wiper is on my hand. The wiper is on my hand. কেন? এই যে উপরে টাচ করে আছে, টাচ করে থাকলে কি হবে? অন। আচ্ছা, the wiper is on the mobile phone. The wiper is on the mobile phone. টাচ করে আছে, the wiper is on the mobile phone. মোবাইল ফোনের উপরে, the mobile phone, sorry, the wiper is on the mobile phone. কিন্তু এখন কি হয়েছে? The mobile phone is on the wiper. The mobile phone is on the wiper. টাচ করে আছে, তার মানে যে কোনো কিছু যদি টাচ করে থাকে তাহলে কি হবে? অন। The cat is on the table. On the table মানে টেবিলের উপরে ক্যাটটা টাচ করে আছে। The cat is on the table. বইটা টেবিলের উপরে। The book is on the table. The book is on the table. কেন? লেগে আছে।
কোনো কিছু লেগে থাকলে কি হবে, অন হবে, ঠিক আছে। দ্য টেলিভিশন ইজ অন দ্য টেবল, একদম ঠিক আছে তুলিকা ম্যাম, এবার ঠিক আছে, রাইট। ওকে, সো তাহলে এটা কি মোটামুটি আমাদের যেমন অনেকে হারুন রশিদ বলেছে আর ইউ গন আউট অফ মাইন্ড, ওকে, ইউটাকে বাদ দিয়ে গেছেন, রাইট। দ্য বুক ইজ অন দ্য টেবল, একে একে যারা যারা যে অংশটা বুঝতে পারবো সেই অংশটা কমেন্ট সেকশনে আমরা জানিয়ে দেবো, সো দ্যাট আমরা কি কি বুঝতে পারছি সেটাকে যাতে আমরা বুঝতে পারি, রাইট। সো তাহলে অনেকে বলছে দ্য পেন ইজ অন দ্য টেবল, দ্য chalk is on the table, right? Okay, the television is on the table, right? So অনেকে অনেক কিছু বলছেন, ওকে ফাইন, খুব সুন্দর, রাইট। The marker is on the table, right? মার্কারটা, the mobile phone is on the table, সুন্দর। সো সবকিছু টেবিলের উপরে আছে, রাইট। ওকে, সো তাহলে আমরা মোটামুটি অনটাকে বুঝতে পারলাম। মাই কোয়েশ্চেন, কোনো কিছু যদি গতিশীল থাকে তাহলে টু হয়। ফর এক্সাম্পল ইন, যে কোনো কিছু গতিশীল থাকলে সেটার দিকে টু হবে। ইন তো ভিতরে তো হবে, তাই না? ভিতরে হলে কি হবে, ইন, তার সাথে গতিশীল আছে, তার মানে গতিশীল আছে কি, টু। দুটো মিলে কি হলো, ইনটু, দুটো মিলে কি হলো, ইনটু, দুটো মিলে কি হলো, ইনটু, রাইট। ইজ ইট অল রাইট? ইজ ইট ওকে? ওকে ফাইন। তাহলে মোটামুটি আমরা এটাকে তো বুঝতে পারলাম। ঠিক তেমনি ভাবে অন যদি গতিশীল হয় তাহলে কি হবে, অন টু। ফর এক্সাম্পল আমি বললাম ধরেন একটা বই, আমি একটা বইয়ের কথা আপনাদেরকে বলি। ফর এক্সাম্পল এই যে পাসপোর্ট টু গ্রামার একটা বই, এই পাসপোর্ট টু গ্রামার বইটার উপরে আমি এই মার্কারটা, সরি এই ওয়াইপারটা আমি রাখবো। এই যে দ্য বুক ইজ, আমি কি বলবো যে দ্য ওয়াইপার ইজ অন দ্য বুক, কি বললো, দ্য ওয়াইপার ইজ অন দ্য বুক, এটা অন দ্য বুক, কিন্তু এটা কিন্তু অন আছে, কিন্তু অনের সাথে কিন্তু একটা গতি আছে। কি হলো, দ্য ওয়াইপার ইজ onto the book, the wiper is onto the book, onto কেন, অনের সাথে একটা গতি আছে, তার মানে অন আর onto প্রায় কাছাকাছি। যখন এই অনের সাথে কোনো গতি থাকবে, ফাইনালি যেহেতু এটা অনই হচ্ছে, কারণ পরে যখন গেল তখন তো এটা বইয়ের উপরেই আটকে আছে, তাই না? the wiper is on the book, বাট এইভাবে যদি বলি the wiper is onto the book, কি বললাম, the wiper is onto the book, the wiper is onto the book, তার মানে এই গতি বুঝালে শুধুমাত্র onto হবে, গতি বুঝালে শুধুমাত্র ইনটু হবে। ইজ ইট অল রাইট? রাইট। সো তাহলে আমি এটাকে বুঝতে পারছি। সো ওকে, সো তাহলে আমাদের কাছে মোটামুটি এটা আমাদের জান হয়ে গেল। তাহলে আমরা অন টুর বিষয়টা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার, রাইট। সো অন টুর বিষয়টা আমরা বুঝতে পারলাম, যখন যে কোনো কিছু যদি কি বলবো যে গতিশীল যদি কোনো কিছু ভাবে অন হয় তাহলে সেটা কি হবে, অন টু, রাইট। আচ্ছা, অন টুর মাঝে কিন্তু কোনো স্পেস হবে না, হারুন রশিদ যেটা ম্যান, অন টুর মাঝখানে কিন্তু কোনো স্পেস হবে না, অন টুটা একসাথে হবে, রাইট, আলাদা আলাদা হবে না, রাইট। সেটাকে আমরা খেয়াল করব অনেকে। আচ্ছা, মোবাইল ইজ অন টু দ্য ফ্লোর, মোবাইলের ক্ষেত্রে এরকম ইউজ না করাই ভালো, দ্য ক্যাট ইজ অন টু দ্য ফ্লোর, তার মানে ক্যাটটা না, এটা এভাবে ইউজ করা যায় না, ক্যাটটা তো অন টু দ্য ফ্লোর আসলে লাফিয়ে বের পড়ে। ফর এক্সাম্পল আপনি বলেন যে দ্য ব্যাগ ইজ অন টু দ্য ট্রলি, ব্যাগটা বা লাগেজটা ট্রলির উপরে, কেন, কারণ ট্রলির উপরে আমরা এরকম গতিশীল অবস্থায় রাখি, রাইট। তবে এটার থেকে মানে এটা ইউজটা খুব কম হয় আর কি, দেখা যায় খুব কম, খুব রেয়ার কেসে আমরা যখন ইউজ করি যে গতিটাকে আমরা ফোর্সটাকে বা যে ভেলোসিটিটা আছে এটাকে আমরা মেনশন করার ট্রাই করি অন দ্য টাইম। তাহলে আমাদের কাছে মোটামুটি এটা বিষয়টা আমাদের কাছে গেল। ওকে, আউট অফ বিষয়টা আমরা বুঝতে পারলাম, অন টু। চলেন এবার আমরা চলে আসি ওভারে। ওভারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে দেখেছেন ওভারের 4টা দাগ দিয়েছি, এর কারণ হচ্ছে ওভারের অনেকগুলো ইউজের মধ্যে 4টা ইউজ খুবই গুরুত্বপূর্ণ। চলেন ওভারটাকে আমরা জানি, তবে ওভারটাকে জানার আগে একটা কমন জিনিস আমরা জেনে ফেলি, রাইট। তুলিকা ম্যাম বলেছেন দ্য ফোন ইজ ইনটু দ্য বেড, ইনটু দ্য বেড মানে বাইরে থেকে বেডের ভিতরে গেল, আটকে গেল, কেন ম্যাম, এটা আপনি মনে হয় অন টু দ্য বেড বলতে চেয়েছিলেন, ইনটু দ্য বেড বলে মিনিং চেঞ্জ হয়ে যাবে, রাইট। ওকে ফাইন। তাহলে আমরা নরমালি যেটা বলছিলাম যে কিভাবে আমরা এটা এই আউট অফ, আজকে আমরা বাই, নেক্সট টু, নিয়ার, এগুলো সবকিছু আমরা জানবো। কোনো কিছু যদি উপরের দিকে যায় কি হবে, আপ, কোনো কিছু যদি নিচের দিকে কি হয়, ডাউন, এটা নিয়ে কোনো কারোই ডাউট নাই, আমি জানি। উপরে গেলে আপ, হি ইজ গোয়িং আপ, সে উপরে যাচ্ছে, হি ইজ গোয়িং ডাউন, সে নিচে যাচ্ছে, হি ইজ গোয়িং ডাউন, সে নিচে যাচ্ছে, সে উপরে যাচ্ছে, হি ইজ গোয়িং আউট, হি ইজ গোয়িং আপ, হি ইজ গোয়িং ডাউন, রাইট।
সো তাহলে যে কোনো কিছু আপ স্টেয়ার বা ডাউন স্টেয়ার, আপ স্টেয়ার মানে কি, আপ স্টেয়ার মানে উপরের তলা, আর ডাউন স্টেয়ার মানে কি নিচতলা, ডাউন স্টেয়ার মানে কি নিচতলা। তার মানে এই আপ স্টেয়ার এবং ডাউন স্টেয়ার আমরা বুঝতে পারলাম। আপ স্টেয়ার মানে উপরতলা, আপ স্টেয়ার মানে কি উপরতলা, আর নিচতলা, আর নিচের দিকে যাওয়া, নিচের দিকে যদি হয় তাহলে নিচতলা কি হবে ডাউন স্টেয়ার। তার মানে আপনি বললেন ওকে আই অ্যাম অ্যাট থার্ড ফ্লোর, আমি তৃতীয় তলায় আছি। ওয়্যার আর ইউ? ও আম অ্যাট আপ স্টেয়ার্স, রাইট, আমি উপরের তলায় আছি। অথবা ও আম অ্যাট জাস্ট ডাউন স্টেয়ার্স, রাইট, আমি শুধু ডাউন স্টেয়ারে আছি, রাইট, আম কামিং। আমরা এভাবে কিন্তু বলতে পারি, রাইট। সো তাহলে আমরা নরমালি যেটা বলবো যে এই আমরা আপ এবং ডাউনের ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, রাইট। আই থিংক ইটস ক্লিয়ার। ওকে, কারণ এগুলো খুব সহজ। চলেন আমরা একটু এই ওভারের বিষয়টাতে যাই। ওভারের বিষয়টাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন মাই ডিয়ার্স। ওভার হচ্ছে যখন কোনো কিছু উপরে থাকে, উপরে থাকলে এবং যেটা কভার করলে ওভার হয়। কি বলেছে মাই ডিয়ার্স? কভার করলে ওভার হয়। তার মানে আমার যদি কোনো কিছু আমার উপরে যদি থাকে যেটা আমাকে কভার করছে, সেক্ষেত্রে এটা ওভার হবে। ফর এক্সাম্পল, আমার মাথার উপরে একটা এসি আছে, এই এসিটা আমাকে কভার করে রেখেছে। দ্য এসি ইজ ওভার মাই হেড, তার মানে ইট ইজ কভারিং মি। আমি কি বললাম? ইট ইজ কভারিং মি, রাইট। সো এটা আমাকে কভার করছে, তাই না? এটা তাহলে আমাকে কভার করছে, ইট ইজ ওভার মি, এটা আমার মাথার উপরে। তো যদি কোনো কিছু কভার করে তাহলে ওভার হয়। আমি আবারও বলছি, ওভারের অনেকগুলো ইউজ আছে, তাদের মধ্যে 4টা ইউজ আজকে আমরা শিখব। তবে তার মধ্যে আমরা বলছি যে ওভারের প্রাথমিকভাবে যে ইউজটা আপনারা দেখছেন ঠিক আমার মাথার উপরে ওভারটা রয়েছে এবং এটা অন সোজায় লেখা হয়েছে। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্যাট? রিজন হচ্ছে যখন কোনো কিছুর উপরে আরেকটা কোনো কিছু থাকবে তখন লাইজ এন্ড জেন্টলম্যান এটা ওভার হবে। কভার করলে ওভার হয়। ফর এক্সাম্পল, আমরা দেখি এই দেখেন একটা মার্কার বক্স, এই মার্কার বক্সের উপরে আমি কি করছি, একটা বইটাকে রাখছি। ক্যান ইউ সি? আপনি দেখেন যে বইটার লেভেলটা বইয়ের থেকে, বইটা কিন্তু মার্কারের বক্সটার থেকে বড়। তার মানে মার্কারের বক্সটাকে যখন আমি এভাবে রাখবো, এভাবে রাখলে কি হচ্ছে, বইটা কিন্তু এটাকে কভার করছে। এভাবে রাখলে ক্যান ইউ সি দ্যাট বইটা কিন্তু কভার করছে, রাইট। সো বইটা যখন কভার করছে, দ্য বুক ইজ ওভার দ্য বক্স। কি বললাম? দ্য বুক ইজ ওভার দ্য বক্স। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট সেকশনে জানাবেন। দ্য বুক ইজ ওভার দ্য বক্স, দ্য বুক ইজ ওভার দ্য বক্স। কেন? বক্সটাকে কভার করেছে। কভার করলে কি হয়? ওভার হয়। তার মানে কভার কি সবসময় টাচ করে থাকবে? নট নেসেসারি। এটা ঠিক একটু উপরেও হতে পারে। যেমন এসি তো আসলে আমাদের মাথার সাথে কভার করলে এটা আমাদের জন্য একটু টাফ, আমাদের জন্য মেনে নেওয়া কিছুটা কষ্ট। কারণ আমরা আসলে ব্যক্তিগতভাবে আমাদের কাছে খুব কষ্ট লাগবে যদি এসিটা আমাদের মাথার সাথে লেগে থাকে, রাইট। সো সেক্ষেত্রে আমরা এটা বলবো না। সো আমি যেটা বলছি যে কোনো কিছু কভার করলে কি হয়? ওভার হয়। কভার করলে কি হয় মাই ডিয়ার্স? ওভার হয়। ওকে ফাইন। কভার করলে ওভার হয়। চলুন আমরা আরেকটা বিষয় জানি। কভার করলে ওভার হয়। কিন্তু কভার যদি না করে, এত বেশি উপরে হলো এবং সাইডে হলো কোথাও, ফর এক্সাম্পল এটা হতে পারে যে এরকম একটা জায়গায়, রাইট। সো এটা হয়তো বা কভার করেনি, মাথা সোজায় কভার করেনি, তাহলে আপনি কি অ্যাবাভ ইউজ করতে পারেন। বা খুব বেশি উপরে যদি হয় তাহলে আপনি অ্যাবাভ ইউজ করতে পারেন। তার মানে আমি যদি নরমালি বলি এটা হচ্ছে টাচ করে আছে, এটা কি অন, এই সোজায় উপরে আছে, এটা কি ওভার। আর যদি কভার না করে এবং উপরে থাকে তাহলে কি হবে? অ্যাবাভ। কভার না করে এবং উপরে থাকে তাহলে হবে অ্যাবাভ। আমার অলরেডি সাইফুসে এই মাত্র দেখলেন আপনারা যে একটা কমেন্ট সেকশনে সাইফুস থেকে আমার পেজটাকে, আমার প্রোফাইলটাকে দেওয়া আছে। তো যারা যারা অ্যাডমিশনের বিষয় বা অন্যান্য সংক্রান্ত বিষয় নিয়ে যেগুলো নিয়ে আমার সাথে কথা বলতে চান, সিম্পলি সাইদুল লিয়াকত এখানে আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। সাইদুল লিয়াকত মেসেঞ্জারে নক করতে পারেন, অথবা এই যে প্রোফাইলটা এখনই দেওয়া আছে সাইফুস থেকে, এইটাকে আপনারা নরমালি এখানে গিয়ে মেসেঞ্জারে নক করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। তো চলেন আমরা দেখে নিই। যেকোনো কিছু টাচ করে থাকলে কি হবে? অন। টাচ করে থাকলে কি হবে মাই ডিয়ার্স? অন, রাইট। আর টাচ করে না থাকলে কি হবে? ওভার। আর যদি টাচ করে না থাকে, মানে কভারও না করে আবার টাচ করে নেই অনেক উপরে, তাহলে কি হবে? অ্যাবাভ, রাইট। ওকে ফাইন। তাহলে অন, ওভার, ওভার আর অ্যাবাভ, এই তিনটা আমরা মোটামুটি বুঝতে পারলাম, রাইট। এখন আমরা ওভারের আরেকটা জিনিস জানবো। চলেন লেডিস এন্ড জেন্টলম্যান, যদি কোনো কিছুর উপর দিয়ে কোনো কিছু এভাবে যায় তাহলে কি হবে? ওভার। ফর এক্সাম্পল, এটা একটা ড্রেন, এই ড্রেনের উপর দিয়ে একটা ক্যাট কি করলো? লাফ দিল। এটা ঠিক উপর দিয়ে এটাকে লাফ দিল। আমরা নরমালি আরেকটু সহজ করে দিই। এটা হচ্ছে একটা ড্রেন, এটার উপর দিয়ে সে কি করলো? লাফ দিল। তাহলে এটা কি?
দ্য ক্যাট জাম্পড ওভার, উপর দিয়ে। যদি কোনো কিছুর উপর দিয়ে যদি কোনো কিছু অতিক্রম করে তাহলে লাফিয়ে বা যে কোনো ভাবে হোক কোনো কিছুর উপর দিয়ে যদি কোনো কিছু এইভাবে অতিক্রম করে এই এ হবে, এরকম ভাবে কোনো কিছুর উপর দিয়ে লাফিয়ে বা কোনো কিছু যদি আপনি অতিক্রম করে তাহলে কি হবে? জাম্প ওভার। ওভারের একটা ইউজ প্রথমে বলেছি, কভার করলে ওভার হয়। আমার সাথে বলেন কভার করলে ওভার হয়, কভার করলে ওভার হয়, কভার করলে ওভার হয়। পাঁচবার বলে ফেলবেন, কভার কভার করলে ওভার হয়, 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 রাইট? সো যে কোনো কিছু আমরা যখন বুঝতে পারবো বা দ্রুত আমাদের মাথায় নিতে চাবো, পাঁচবার আমরা বলার চেষ্টা করবো এন্ড উই উইল অলসো থিংক অ্যাবাউট ইট, রাইট? তাহলে যে কোনো কিছু উপর দিয়ে যখন যায় তখন কি হবে? জাম্প, রাইট? জাম্পড ওভার, রাইট? কোনো কিছু উপর দিয়ে গেলে কি হবে? ওভার। কোনো কিছু উপর দিয়ে হলে কি হবে? ওভার। কোনো কিছু উপর দিয়ে গেলে এই উপর দিয়ে গেল, ওভার। এই উপর দিয়ে গেল, ওভার, রাইট? আর আরেকটা হচ্ছে কি, যখন কোনো কিছুর উপরে যদি কভার করে, কভার করলে ওভার, আর উপর দিয়ে গেলে ওভার। দুইটা আমরা কিন্তু জানতে পারলাম। তৃতীয় বিষয় হচ্ছে এটা একটা বিল্ডিং। এই বিল্ডিং এর উপর দিয়ে যদি চলে যায় কোনো কিছু, এখন সে কি এভাবে বলে বিল্ডিং এর উপর দিয়ে যাওয়ার সময় বিল্ডিং এর উপরে যে একটু থামবে একটা প্লেন, বিল্ডিং এর উপরে যে থামবে, থেমে বলবে কভার কি করেছে? হ্যাঁ কভার করেছে, তাহলে এখন ওভার হবে, চলে যাই? নো, ইটস নট গোইং টু হ্যাপেন মাই ডিয়ার্স। তাহলে সেক্ষেত্রে ওভারের একটা বিষয় কি? ওভারের একটা বিষয় হচ্ছে যখন কোনো কিছু উপর দিয়ে কোনো কিছু গতিশীল অবস্থায় চলে যাবে, ওভার। উপর দিয়ে যদি গতিশীল অবস্থায় চলে যায় তাহলে কি হবে? ওভার। সো মাই ডিয়ার্স, উপর দিয়ে যদি গতিশীল অবস্থায় কোনো কিছু চলে যায়, ওভার। ফর এক্সাম্পল, আপনি দাঁড়িয়ে আছেন বা একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর উপর দিয়ে যদি কোনো একটা প্লেন চলে যায়, the plane has gone over the building. 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 Right? তাহলে আমি যদি বলি the plane has gone over me, আমার উপর দিয়ে চলে গেল, তার মানে আপনি কি আপনার উপরে কি কভার করেছে? না। যদি উপর দিয়ে কোনো কিছু চলে যায় তাহলে সেটা কি হবে? ওভার হবে। আমি যদি কি বলি যে যদি কোনো কিছু উপর দিয়ে চলে যায় তাহলে এটা কি হবে? ওকে, সো তাহলে আমি যেটা বলি যে ওকে টাচ আছে ওকে ওকে, একটু মনে হয় ভুল হয়েছে, ইবনান লিখতে যে মনে হয় টাইপ মিস্টেক হয়ে গেছে। টাচ করে আছে বাট কভার করছে না, তাহলে অন। না না, টাচ করে আছে মানে টাচ করে আছে বাট কভার করছে না, হ্যাঁ কভার করছে না তাহলে অন, হ্যাঁ। আর টাচ করছে অথবা কভার করছে, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা নরমালি যেটা বলছি যে কোনো কিছু উপর দিয়ে যদি চলে যায় তাহলে কি হবে? ওভার। কোনো কিছু উপর দিয়ে চলে গেলে কি হবে? ওভার। তাহলে আমরা যদি বলি নরমালি দ্য প্লেন হ্যাজ গন ওভার মি, আমার উপর দিয়ে চলে গেল, তাহলে এই যে উপর দিয়ে যদি একটা এখানে চলে যায় তাহলে কি হবে? the plane has gone over the circle, the plane has gone over the circle, right? You got it? So ladies and gentlemen, আমরা ওভারের অলরেডি তিনটা ব্যবহার আমরা শিখেছি। ওভারের তিনটা ব্যবহার শিখেছি। নাম্বার 1 আমরা শিখেছি যদি কোনো কিছু কভার করে, কভার করলে ওভার হয়। নাম্বার 2 আমরা শিখেছি যদি কোনো কিছুর উপর দিয়ে আমরা যদি জাম্প করি, কোনো কিছুর উপর দিয়ে যদি যায় কোনো কিছু তাহলে কি হবে? ওভার। and the third point is, আমরা তৃতীয় যে বিষয়টাকে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছুর উপর দিয়ে যদি চলে যায় ওভার। আর একটা ওভার আছে যেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ওভার। আপনি যখন ফোনে কথা বলেন, আই এম টকিং ওভার ফোন, কি বলবো? আই এম টকিং ওভার ফোন, আই এম টকিং ওভার মেসেঞ্জার, আই এম টকিং ওভার you can say emo or whatsapp or viber। তার মানে কোনো কিছু ফোনে কথা বলা আমরা কি বলবো? আই এম টকিং ওভার টেলিফোন, 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 রাইট? তাহলে আমরা নরমালি এটা বললাম, তাহলে আমরা তার মানে চারটা বিষয় আমরা আজকে জানলাম। আমরা চারটা বিষয় ইন টোটাল। নাম্বার 1 যে আমরা জানলাম হচ্ছে যখন কোনো কিছু কভার করে, কভার করলে ওভার হয়। নাম্বার 2 আমরা কি জানলাম যে যদি আমরা কখনো কোনো কিছু জাম্প করে কোনো কিছুর উপর দিয়ে যায় তাহলে কি হবে? ওভার হবে। নাম্বার 3 আমরা কি জানলাম? কোনো কিছুর উপর দিয়ে সোজা চলে গেলে কি হবে? ওভার হবে। নাম্বার 4 আমরা জানলাম। নাম্বার 4 কি? যখন কোন ফোনে যদি আমরা কথা বলি ওভার দা ফোন, আমরা কিন্তু বলি আমরা এই জায়গাতে আমি জানি আপনাদের মধ্যে 90% এই সমস্যাটা হয় না, 10% এর হয়তো এই সমস্যাটা হয়। সেই 10% এর জন্য আজকে আমরা বললাম as Saifus is very careful about the weak students, যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে সাইফুল সবসময় ইভেন when I conduct my classes আমি সবসময় আমার ক্লাস যারা জয়েন করেছেন অথবা প্রতিদিন
বিকাল 4:30 প্রতিদিন কয়টায়? এভরি ডে আমাদের প্রতিদিন বিকাল 4:30টায় আমার একটা সেশন থাকে প্রতিদিন। আপনি আমার সাথে প্রতিদিন জয়েন করতে পারবেন। আমাদের সাইফুসের পেজে যদি আপনারা নরমালি আসেন প্রতিদিন 4:30টার দিকে আমার সাথে একটা সেশন থাকে। আপনি প্রতিদিন 4:30টায় জয়েন করতে পারবেন। ইভেন ইট ইজ রেকর্ডেড ক্লাস। সো তার মানে আপনি যদি 4:30টার দিকে জয়েন করতে না পারেন, যদি কোনো কারণে ব্যস্ততার কারণে দেখতে না পারেন, আপনি পরে রাতের বেলা এসেও এই ক্লাসটাকে দেখতে পারবেন। রাইট? ওকে। সো যেটা বলছিলাম যে উপরের 4টা বিষয় কিন্তু আমাদের কভার হয়ে গেছে, রাইট? সো চলেন আমরা আস্তে আস্তে অন্যদিকে যাই। সো আমরা চলেন বাই ডিসাইড। আচ্ছা আমরা একটু এই আন্ডারের ব্যাপারটা কভার করে ফেলি। আন্ডার বা বিলো, কি বললাম? আন্ডার বা বিলো, কোনো কিছুর নিচে কোনো কিছু হলে আন্ডার বিলো দুটাকে ইউজ করা হয়। তবে বাক্যের ক্ষেত্রে তাকে কিভাবে ইউজ করা হয়? আন্ডার বলতে কোনো কিছু একটা নিচে লেগে আছে বা লেগে নেই, লেগে আছে বা লেগে নেই, লেগে আছে বা লেগে নেই, আন্ডার। কি বললাম? লেগে আছে বা লেগে নেই, আন্ডার। বাট বিলো জিনিসটা কি করা হয়? এটা কোনো বস্তু বা এই জাতীয় কোনো কিছু না। বিলো জিনিসটা একটা ধরা যায় না, ছোঁয়া যায় না ব্যাপারের মতো। কি বললাম? বিলো জিনিসটা ধরা যায় না, ছোঁয়া যায় না মতো একটা বিষয়। তো বিলো জিনিসটা কি? সাধারণত লিখিত কোনো কিছুর নিচে বিলো হয়। কি বললাম? লিখিত কোনো কিছুর নিচে বিলো হয়। যেমন আপনি বললেন তার নামটা, আমি যদি বললাম লাইনের নিচে লেখা, এই যে একটা দাগ দেওয়া, আপনি জিজ্ঞাসা করলেন হোয়াট শুড আই পুট মাই নেম, আমার নামটা কোথায় লেখা উচিত? আপনি বলেন ওকে রাইট বিলো দ্য লাইন। কি বললাম? রাইট বিলো দ্য লাইন, লাইনের নিচে লেখো বা দাগটার নিচে লেখো। রাইট বিলো দ্য লাইন, রাইট বিলো দ্য লাইন, রাইট বিলো দ্য লাইন। তাহলে আমি কি বলবো? রাইট বিলো দ্য লাইন। তাহলে যে কোনো কিছু বিলো ধরা যায় না, ছোঁয়া যায় না। ফর এক্সাম্পল আপনি বললেন এই যে একটা থার্মোমিটার, আপনি নরমালি বললেন যে তার টেম্পারেচার কত, আপনি বললেন বিলো 100 ডিগ্রি ফারেনহাইট। কি বললাম? বিলো 100 ডিগ্রি। কেন? এটা একটা লিখিত বিষয়, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা লিখিত বিষয়। বিলো 100 ডিগ্রি, তার মানে যে কোনো লিখিত কোনো কিছুর নিচে কি হবে? বিলো। ফর এক্সাম্পল আমরা যদি বলি আরো একটা বিষয়, আমি বলি জানেন আমরা অনেক সময় পরীক্ষাতে আমাদের খাতায় যদি আমরা লিখতে যাই, তাহলে আমি যদি বলি পয়েন্টগুলো নিম্নে বর্ণনা করা হলো, কি বলবো? পয়েন্টস আর give থেকে কি হবে? given, points are given below, right? points are given below, পয়েন্টস গুলো কি করা হলো? points are given below, তার মানে কি পয়েন্টস গুলো নিম্নে দেওয়া হয়। তাহলে points are given below আমরা দিয়ে এভাবে টান দিই, ঠিক কি না? তাহলে points are given below, right? এটা এখানে টানটা এরকম থাকাটা একটা স্মাইলির মতো মনে হচ্ছে, চলেন আমরা স্মাইলটাকে সরিয়ে দিই, রাইট? সো আচ্ছা মনটা খারাপ হয়ে গেল, চলেন স্মাইল দিয়ে দিই, রাইট? তাহলে কি বললাম? points are given below, points are given below, right below the line, right below the line, right below the line। তাহলে এটা আমাদের কাছে গেল রাইট বিলো দ্য লাইন। আরেকটা বিষয় বলি, এই ওর লেভেল আর হিজ লেভেল ইজ বিলো স্ট্যান্ডার্ড, হিজ লেভেল ইজ, রাইট? সো তাহলে আমি কি বললাম? যে ওকে, তাহলে আমি কি বললাম? যে হিজ স্ট্যান্ডার্ড ইজ বিলো এভারেজ, হিজ স্ট্যান্ডার্ড ইজ বিলো এভারেজ, বিলো এভারেজ, রাইট? তাহলে হিজ স্ট্যান্ডার্ড ইজ বিলো এভারেজ, রাইট? হিজ স্ট্যান্ডার্ড ইজ বিলো এভারেজ। তাহলে এটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। তবে বিলোর ইউজটা কি? যখন লিখিত কোনো কিছু, লিখিত কোনো কিছুর নিচে যদি হয় কোনো কিছু, তাহলে কি বিলো, রাইট বিলো দ্য লাইন, হিজ লেভেল ইজ বিলো এভারেজ, রাইট? হিজ লেভেল ইজ বিলো এভারেজ, points are given below, right? His temperature of the body is below 100 degree Fahrenheit. He has got, আপনি বলতে পারেন he has got below 60%, then he has informed, he has got the project below 60%, right? তার মানে 60% এর নিচে সে প্রজেক্ট পেয়েছে, রাইট? সো ইজ ইট অল রাইট? আচ্ছা, তাহলে আমাদের কাছে মোটামুটি চলে গেল। ওকে, সো সালসাবিল বলেছে হ্যান্ড রাইটিং সুন্দর, আহা কি বললেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, তাহলে আমাদের কাছে মোটামুটি এটা একটা আমাদের কাছে কভার হয়ে গেল। আমরা বিলোর ব্যাপারটা আমাদের কাছে ডান, রাইট? ওকে, দেন আমরা বিলোর ব্যাপারটা আমরা শেষ করে ফেললাম। চলুন আমরা বিলোর পরে এবার আমরা কি ধরবো?
এবার আমরা দেখি একটি দুইটা দারুণ বিষয়, আমরা সবকিছু বিলো হয়ে গেছে। বিনীতটা কখন হয়? সাধারণত আমরা একটা পরীক্ষাতে খুব আসে, কোনো কিছু যদি আপনাকে খুব সুন্দরভাবে কাভার করে রাখার মতো হয়, আপনি সেটার নিচে আছেন, জিনিসটা খুব বড় ভাবে আপনাকে কাভার করে রেখেছে, এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে বিনীত হয়। যেমন বিনীতের ক্ষেত্রে একটাই খুব কাজে লাগে, বাস্তব জীবনে এটা খুব বেশি ব্যবহার নেই। হি ইজ beneath the banyan tree. He is beneath the banyan tree. কি বললাম? He is beneath the banyan tree. He is beneath the banyan tree. Right? So, আমরা কি বুঝতে পেরেছি? He is তাহলে কি বললাম? He is beneath the banyan tree. Right? আমরা কিন্তু banyan tree ব্যাপারটা তাহলে বুঝতে পারলাম। তাহলে এই beneathটা এই ক্ষেত্রে ইউজ করা হয়। আর মানে আমরা কোনো কিছু যেটা বললাম যে কোনো কিছু একদম ডাউন করে এরকম রেখেছে এইটা। রাইট? ওকে। তাহলে মোটামুটি আমরা এটাকে ক্লিয়ার করে ফেললাম। রাইট? সো আমরা মোটামুটি এই টোটাল বক্সটাকে ক্লিয়ার করেছি। চলেন একটু আলাদা কিছু যাই। এটাকে শেষ হলে আমরা মিশিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা বলব। রাইট? সো চলেন আমরা অ্যালং এবং পাস্ট এই দুটো জিনিস একটু জানি। আমরা দেখেছেন একটা সুন্দরভাবে বক্স দিয়েছি। এই বক্সের সোজা যদি কোনো কিছু যায়, কি বললাম? বক্সের সোজা যদি কোনো কিছু যায়, যে কোনো কিছু যদি সোজা বা বরাবর যদি কোনো কিছু যায়, যে কোনো কিছু যদি বরাবর কোনো কিছু যায় তাহলে সেটা কি হবে? অ্যালং। বরাবর গেলে কি হবে মাই ডিয়ার্স? অ্যালং। যেমন হি ইজ গোইং অ্যালং টু দিস হোম, অ্যালং দিস রোড, অ্যালং দিস রোড। তাহলে কি হবে? হি ইজ ওয়াকিং অ্যালং দিস রোড। ঠিক আছে? আপনি বলতে পারেন হি ইজ কামিং অ্যালং মি, সে আমি বরাবর আসছে। অথবা আই এম গোইং অ্যালং, অথবা আপনি বলেন আই এম গোইং অ্যালং, অথবা হি ইজ ওয়াকিং অ্যালং। আপনি নরমালি বলেন হি ইজ ওয়াকিং অ্যালং, আপনি বললেন কথা মিরপুর রোড, সে মিরপুর রোড বরাবর যাচ্ছে। অনেকগুলো রোডের মধ্যে একটা হচ্ছে মিরপুর রোড। হি ইজ ওয়াকিং অ্যালং মিরপুর রোড, হি ইজ ওয়াকিং অ্যালং। রাইট? সো এটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, কাজী শামীম বলেছে উই সি মেনি ভিলেজেস বিনিথ দ্য হিলস। হ্যাঁ, ওই যে একটু কভার করে এর মতো রেখেছে, কারণ হিলস গুলোর নিচে একদম বিল্ডিং গুলো, বাড়িগুলো খুব কভার করে রাখা আছে, এই জন্য বিনিথ হতে পারে। ওই একই ধরনের। সো হি ইজ ওয়াকিং অ্যালং মিরপুর রোড, হি ইজ ওয়াকিং অ্যালং মিরপুর রোড, সে মিরপুর রোড বরাবর হেঁটে যাচ্ছে, হাঁটছে। রাইট? সো বুঝতে পারছি কি? তাহলে আমরা এই অ্যালংটা কখন হচ্ছে? যখন কোনো কিছু বরাবর হচ্ছে। অ্যালং হলে কোনো কিছু কি হচ্ছে? বরাবর হচ্ছে। পাসটা কখন হচ্ছে? যখন কোনো কিছু পাশ দিয়ে অতিক্রম করছে। কোনো কিছুর পাশ দিয়ে যখন অতিক্রম করছে তখন কি হচ্ছে? পাস্ট। যেমন আমি যদি বলি সে এটাকে আমি ধরেন ইবনে সিনা হসপিটাল, কথা বা যেকোনো আমি নাম না বলি, আমরা হসপিটালের কথা বলি। হ্যাঁ, এটা একটা হসপিটাল। তাহলে আমি যদি বলি সে হসপিটালের পাশ দিয়ে যাচ্ছে, কি হবে? হি ইজ গোয়িং past the hospital, he is going past the hospital. কি বলবো? he is going past, he is going past the hospital, he is going past the hospital. সে হসপিটালটা ক্রস করছে, he is going past the hospital. যারা বুঝতে পারছেন তারা তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। রাইট? সো তাহলে আমরা কি বলবো যে he is going past, he is going past, কি বললাম? he is going past the hospital, he is going past the hospital. Right? he is going past the hospital. সে হসপিটালে কি হচ্ছে? he is going past the hospital. সে হসপিটালটাকে অতিক্রম করছে। রাইট? কোনো কিছু অতিক্রম করা হলে কি হবে? পাশ দিয়ে অতিক্রম, কিন্তু পাশ দিয়ে অতিক্রম করা হলে কি হবে? পাশ দিয়ে অতিক্রম করা হলে পাস্ট হবে। রাইট? সো তাহলে আমি যদি বলি গাড়িটা হসপিটালটাকে ক্রস করছে, দা কার ইজ গোয়িং পাস্ট দ্য হসপিটাল, হসপিটালের পাশ দিয়ে যাচ্ছে। সো আই থিংক ইটস অল রাইট, এটা পর্যন্ত আমাদের ঠিকঠাক আছে। রাইট? তাহলে আমি যদি বলি বাই, বিসাইড, নেক্সট টু, নেয়ার, এটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। লেডিস এন্ড জেন্টলম্যান, দেখেন বাইটা কখন হচ্ছে? বাইটা হচ্ছে খুব ক্লোজ কোনো কিছু যদি হয়, খুব ক্লোজ, ভেরি ক্লোজ। যদি কোনো কিছু ভেরি ক্লোজ হয় তাহলে সেক্ষেত্রে ভেরি ক্লোজ এটা হলে, তাহলে সেক্ষেত্রে নরমালি আমরা যেটা করব, ভেরি ক্লোজ হলে তাহলে আমরা বাই ইউজ করতে পারি। যেমন আপনি বললেন
বিছানা বা বেড, বেডটা জানালার পাশে। The bed is the bed is by the, আপনি কি বলবেন? The bed is by the window. বেডটা জানালার পাশে। কি বলবো? The bed is by the window. আমি যদি বলি উইন্ডোটা জানালার পাশে, the window is, আমি বলি যে জানালাটা দরজার পাশে, the window is by the door. জানালাটা দরজার পাশে, the window is by the door. The window is by the door. The window is by the door. Right? So তাহলে আমরা কি এটা বুঝতে পারলাম? Is it all right? So তাহলে এটাকে বুঝলাম। সো পাস্টের আরো অনেকগুলো ইউজ আছে, তবে আমরা সেটাকে জানলাম। আর বাইয়ের যেটা ইউজ আমরা বললাম, বাই তো নরমালি আমরা জানি যে এটা বাই প্রিপোজিশনটা ইউজ করা হয় যখন কোনো কিছু দ্বারা যখন কোনো কিছু হয়, সেটাও হতে পারে। বাট পাশাপাশি আমরা এই জায়গাটাকে আমরা খেয়াল করব, রাইট? যে হি ইজ গোয়িং ফাস্ট দ্য হসপিটাল, হি ইজ গোয়িং ফাস্ট দ্য হসপিটাল, এটাকে আমরা বললাম। আর বাইটা কখন হচ্ছে? যখন কোনো কিছু পাশ দিয়ে যাচ্ছে, যেমন কোনো কিছুর পাশে যখন হচ্ছে, যেমন দ্য বিল্ডিং, সরি, দ্য ডোর ইজ বাই দ্য উইন্ডো। ফর এক্সাম্পল, একদম বোর্ডের ঠিক পাশেই এসিটা, দ্য এসি ইজ বাই দ্য বোর্ড, একদম বোর্ডের খুব কাছে, বোর্ডের খুব কাছে। সো ইজ ইট অল রাইট? সো তাহলে এটাকে আমাদের কাছে মোটামুটি ওকে, তাহলে এইটাকে আমাদের মোটামুটি বুঝতে পারছি আমরা এই বাইয়ের ব্যাপারটা। তবে বিসাইড, বিসাইড মোটামুটি একটু পাশে থাকবে, তবে একদম এত ক্লোজ না, বাইটা খুব বেশি ক্লোজ। বিসাইড পাশে নরমালি কি দ্যাট মিন্স আপনি বললেন যে একটা লোকেশনের কথা বললেন, ইট ইজ বিসাইড অমুক জায়গা। বিসাইড মানে পাশে, অথবা আই শুড স্ট্যান্ড বিসাইড পিপল, আমার মানুষের পাশে দাঁড়ানো উচিত। উই শুড স্ট্যান্ড বিসাইড পিপল, আমাদের মানুষের পাশে দাঁড়ানো উচিত। দ্যাটস ভেরি কমন, রাইট? সো এটা দ্বারা আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেটা বোঝার চেষ্টা করব, বিসাইডটা তো আমরা নরমালি জানি, বাইটাকেও আমরা নরমালি জানি, রাইট? নেক্সট টুটা কখন হয়? সাধারণত ব্যক্তি যখন আমরা ইউজ করি তখন এটা নেক্সট টু বলি, বা অনেক ক্ষেত্রে ইউজ আছে। যেমন আমি বললাম দুইজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি রহিম, এখানে একজন ব্যক্তি করিম। তাহলে রহিম করিমের পাশে দাঁড়িয়ে আছে। রহিম, তাহলে কি বলবো? রহিম ইজ স্ট্যান্ডিং, ফর এক্সাম্পল রহিম ইজ স্ট্যান্ডিং বিসাইড না বলে কি বলবো? নেক্সট টু। একটু স্মার্টলি যদি বলতে চাই নেক্সট টু, বিসাইড বলে ঠিক আছে, নেক্সট টু বলে বেশি সুন্দর। তাহলে কি বলবো? রহিম ইজ স্ট্যান্ডিং নেক্সট টু, রহিম ইজ স্ট্যান্ডিং নেক্সট টু, রহিম ইজ স্ট্যান্ডিং নেক্সট টু করিম, রহিম ইজ স্ট্যান্ডিং নেক্সট টু করিম। তাহলে আমি যদি কারো পাশাপাশি যদি অবস্থান করি, ধরেন কথা কথা আমি তাহলে বলতে পারি খাদিজা ইজ সিটিং নেক্সট টু রবিন। খাদিজা কি হলো? রবিনের পাশে বসে আছে, তাই না? পাশে। তাহলে আমি নরমালি রবিনের পাশে যদি এটা বলি, তাহলে এই যে নেক্সট টু ব্যাপারটা, নেক্সট টু ব্যাপারটা কি হবে? আচ্ছা, এই যে মোহাম্মদ রায়হান অলরেডি বলেছে দ্য বুক, আচ্ছা, দ্য বুক সেলফ ইজ বাই দ্য টেবিল, টেবিলের পাশে বুক সেলফ, হ্যাঁ হতে পারে। তো তাহলে আমরা যেটা বলছিলাম যে নেক্সট টু ব্যাপারটা হচ্ছে পাশে, বা বিসাইড নেক্সট টু, এটা হলো নিয়ার জিনিসটা, কিন্তু এই নেক্সট টু বা বিসাইডের থেকে আরেকটু দূরে কিন্তু কাছে। ফর এক্সাম্পল, সাধারণত এটা প্লেসের ক্ষেত্রে ইউজ করা হয়। আপনি বললেন যে আচ্ছা, কেউ একজন ঢাকার, ধরেন কথা কথা সায়দাবাদটা ছিল না, সায়দাবাদটা বলো, সায়দাবাদটা কোথায়? ওয়ার ইজ সায়দাবাদ? সে বলল ওকে, সায়দাবাদ ইজ নেয়ার যাত্রাবাড়ি। কি বললাম? সায়দাবাদ ইজ নেয়ার যাত্রাবাড়ি। অথবা কেউ বললো যে দেখা যাচ্ছে যে ওয়ার ইজ দ্য স্টেশন, রাইট? কেউ হয়তো যাত্রাবাড়ি ছিলেন, হ্যাঁ, সে হয়তো বা কমলাপুর ছিলেন না, বা সায়দাবাদ ছিলেন না, তাহলে সায়দাবাদ ইজ নিয়ার যাত্রাবাড়ি, রাইট? ফর এক্সাম্পল, খুব ক্লোজ দুটো সিটির কথা আমি বলি নরমালি, কথা কথা আমি যদি বলি পাটনা, আমি পাটনা বা পাটিয়ালার কথা বলি, যদি ইন্ডিয়ার পাটিয়ালা, যেটা পাঞ্জাবের পাশাপাশি, তো পাটিয়ালাকে আমি যদি বলি ওয়ার ইজ পাটিয়ালা লোকেটেড, আপনি বলেন পাটিয়ালা ইজ নিয়ার পাঞ্জাব, পাঞ্জাবের কাছাকাছি, রাইট? সো ফর এক্সাম্পল, আমি যদি নরমালি বলি যে মানালি কোথায়, আমি যেটা চিনি না, তাহলে আপনি নরমালি কি বলবেন? মানালি ইজ নিয়ার শিমলা, শিমলার কাছাকাছি নরমালি বললেন, বা চন্ডীগড় বলেন, যেটাই বলেন, রাইট? তাহলে মোটামুটি আমরা কি এইটার অংশটা কি আমরা বুঝতে পারছি? যেমন অলরেডি রূপা ম্যাম বলেছে শি ইজ নেক্সট টু মি, মানে সে আমার পাশে, হ্যাঁ ওকে, হতে পারে। সো তাহলে আমরা নিয়ার জিনিসটা সাধারণত প্লেসের ক্ষেত্রে আমরা ইউজ করব, নিয়ার জিনিসটা আমরা কিসের ক্ষেত্রে ইউজ করব? প্লেসের ক্ষেত্রে ইউজ করব, রাইট? ইজ ইট অলরাইট? সো আমরা মোটামুটি এইটাকে বুঝতে পারলাম। চলেন এখন আমরা একটু
টু আর টুয়ার্ডস এর মতো যেটা বড় একটা সমস্যা আছে, কখন টু ইউজ করব কখন টুয়ার্ডস ইউজ করব, we are very much confused about that. So we are going to solve this today because today আমরা আজকে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে আমরা সলভ করব, রাইট? সো টু এবং টুয়ার্ডস, টু এবং টুয়ার্ডস এই দুটোর ক্ষেত্রে যে সমস্যাটা রয়েছে, এই দুটোর ক্ষেত্রে সমস্যা আমরা আজকে সলভ করে ফেলবো। কখন টু হয় কখন টুয়ার্ডস হয় এটাকে নিয়ে আমরা চিন্তা করব। সো প্রথমে আমাদের বিষয় হচ্ছে ডেস্টিনেশন যখন ফিক্সড, কি বললাম মাই ডিয়ার্স, লক্ষ্য যখন ফিক্সড, এই যে একটা প্লেস, আমি এই প্লেসের ভিতরেই যাব, এটা আমি শিওর আমার লক্ষ্য, আমার ডেস্টিনেশন কি ফিক্সড, আমার ডেস্টিনেশন লক্ষ্য কি হবে, লক্ষ্য ফিক্সড যে আমি এখানেই যাব, তখন আপনি কি হবে, টু হবে যখন ডেস্টিনেশন ফিক্সড। আর যখন লক্ষ্যটা কি হবে, সরি, যখন লক্ষ্যটা ফিক্সড না, যখন লক্ষ্যটা ফিক্সড না, যে কোনো জায়গাতেই হতে পারে, রাইট? যখন লক্ষ্যটা ফিক্সড না, চারপাশে যে কোনো জায়গায়, কিন্তু এটার ভিতরে না, তখন কি হবে, টুয়ার্ড অথবা টুয়ার্ডস, যেটাই বলেন বোথ আর কারেক্ট, রাইট? টুয়ার্ড অথবা টুয়ার্ডস, রাইট? সো তাহলে এটা আমাদের কাছে মোটামুটি আমাদের কাছে গেল, আমরা মোটামুটি বুঝতে পারলাম। সো টু মানে কি, যখন লক্ষ্য স্থির বা লক্ষ্য ফিক্সড। ফর এক্সাম্পল আপনি বলেন বসুন্ধরা সিটি, আমি হয়তো বসুন্ধরা সিটিতে আমি বলবো ওয়ার ইজ গোইং, আমি তো বসুন্ধরা সিটিতে যাচ্ছি, বসুন্ধরা সিটিতে যাচ্ছি, আই অ্যাম গোইং টু, I am going to বসুন্ধরা সিটি, বসুন্ধরা সিটি, I am going to বসুন্ধরা সিটি, I am going to বসুন্ধরা সিটি। এখানে টু কেন বললাম, কারণ আমার লক্ষ্য স্থির, আমি বসুন্ধরা সিটির ভিতরে, এই যে বসুন্ধরা সিটির ভিতরে গেলাম। আর টুয়ার্ড জিনিসটা কি, আপনি হয়তো বসুন্ধরা সিটির সামনে একটু আড্ডা দিবেন, রাইট? তখন আপনি কি বলবেন, I am going toward বসুন্ধরা সিটি, কি বলবো, I am going toward বসুন্ধরা সিটি, অথবা I am going towards বসুন্ধরা সিটি। কেন? কারণ বসুন্ধরা সিটির ভিতরে আপনি যাচ্ছেন না, এর দিকে যাচ্ছেন, এর দিকে, বাট ইট ডাজন্ট মিন যে আপনি এটার ভিতরে যাচ্ছেন, এটা দিকে যাচ্ছেন, ইউ আর গোইং টুয়ার্ড দিস। এখন আপনি বললেন যে সে সূর্যের দিকে যাচ্ছে, এখন আপনি যদি বলেন হি ইজ, অথবা আমি সূর্যের দিকে যাচ্ছি, আপনি কি বলেন, আই এম গোইং টু দ্য সান, আই এম গোইং টু দ্য সান, তার মানে আপনি সূর্যের ভিতরে যাচ্ছেন। তো সূর্যের ভিতরে মাত্র 6000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা আমাদের জন্য একটু, আমরা যেহেতু আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, 6000 ডিগ্রি সেলসিয়াস মাত্র আমরা যদি সূর্যের ভিতরে যাই, একটু আমাদের জন্য কিছুটা কষ্ট হবে। আমরা জানি যে আমরা হয়তো বা পারবো, কিন্তু আমাদের আসলে উচিত হবে না, কারণ আমরা ব্যস্ত আছি, রাইট? ওকে ফাইন, তাহলে আমরা কি বলবো, 6000 ডিগ্রি সেলসিয়াস, তারপরে এটা আই এম গোইং টু দ্য সান হবে না, এটা কি হবে, আই এম গোইং টুয়ার্ড দ্য সান, গোইং টুয়ার্ডস দ্য সান, সূর্যের দিকে যাচ্ছি। তাহলে সূর্যটা এখন পশ্চিম দিকে আছে, আমি পশ্চিম দিকে যাচ্ছি, সূর্যটা এখন পূর্ব দিকে আছে, আমি পূর্ব দিকে যাচ্ছি, তারপর সূর্যের দিকে আমি ওই দিকে যাচ্ছি, আই এম গোইং টুয়ার্ডস দ্য সান। এটাই হচ্ছে পার্থক্য মাই ডিয়ার্স। লক্ষ্যটা স্থির না, তার মানে কি, আপনি ওই জায়গাটাতেই যদি যাচ্ছেন তখন টু, কিন্তু ওর আশপাশ দিয়ে যাচ্ছেন, ওর দিকে যাচ্ছেন, বাট আপনি ওটাতে যাচ্ছেন না। ফর এক্সাম্পল আমরা অনেক সময় বেশ কিছু বিল্ডিং বা শপিং কমপ্লেক্সের পিছনে যে গলিগুলো থাকে, এগুলোতে অনেক সময় বিভিন্ন টি স্টল থাকে, আমাদের আড্ডা দিতে ভালো লাগে। ওয়ার আর ইউ গোয়িং, আপনি বললেন ফর এক্সাম্পল বসুন্ধরা সিটির কথা আমরা বললাম, চলেন মিরপুরের একটা বলি, মিরপুরের মোটামুটি বড় একটা বিশাল 14 তলা মার্কেট, ধরেন শাহ আলী প্লাজা, আপনি বলেন ওয়ার আর ইউ গোয়িং, আই এম গোয়িং টু শাহ আলী প্লাজা, দ্যাট মিন্স আপনি শাহ আলী প্লাজাতেই কোনো একটা কাজে যাচ্ছেন। কিন্তু আপনি যদি বলেন আপনি কোথায় যাচ্ছেন, আমি শাহ আলীর দিকে যাচ্ছি, তার মানে ইউ হ্যাভ সাম ওয়ার্ক, ইউ হ্যাভ সাম ওয়ার্ক, দ্যাট মিন্স এটা বিসাইড শাহ আলী হতে পারে অথবা বিহাইন্ড শাহ আলী হতে পারে, নো প্রবলেম। তাহলে আপনি কি বলবেন, আই অ্যাম গোয়িং টুয়ার্ডস শাহ আলী, শাহ আলীকে বোঝানোর জন্য আপনি বলেছেন, বাট ইউর ডেস্টিনেশন ইজ নট ফিক্সড বিকজ ইউ আর নট গোয়িং ইনটু, ইউ আর নট গোয়িং ইনটু, ইউ আর গোয়িং টুয়ার্ডস দ্যাট, আপনি ওটার দিকে যাচ্ছেন, but you are not sure that you are going to enter or not, right? That's the thing that you have to compare within, right? So তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, যদি লক্ষ্য স্থির থাকে my dears, যে আমাদের ডেস্টিনেশন ফিক্সড, where are you going, I'm going to Canada, where are you going, right? আপনি কথা বলা হলো যে where are you going, আপনি বলেন I'm going to Germany, right? Where are you going, I'm going towards Germany, তার মানে এটা হতে পারে আপনি অস্ট্রিয়াতে যাচ্ছেন, এটা হতে পারে আপনি অস্ট্রিয়াতে যাচ্ছেন, রাইট?
ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে পাশাপাশি কোনো কিছু হলে সেটার দিকে যাচ্ছেন স্পেসিফিক, এটা একদম এটা ভিতরে যাচ্ছে, ঠিক ইজ নট লাইক দ্যাট। সো এই টু আর টুয়ার্ডস এর আমাদের বিষয়টা কভার হয়ে গেছে। ইজ ইট অলরাইট? আমাদের এটা নিয়ে কোনো ডাউট আছে? আমাদের এটা নিয়ে কোনো ডাউট নেই। সো আমরা চলেন আর একটা বিষয় দেখি যে আমাদের যে কোনো কিছুতে যদি অফ কখন হয়, আমাদের যে কোনো কিছুতে অফ কখন হয়, র বা এর যদি আমাদের দেখি আমরা, তাহলে আমাদের কি হয়? অফ। অফ আর অফ দুটার মধ্যে আমাদের খুব পার্থক্য লাগে। র বা এর কখন হচ্ছে, যেমন আমরা অনেক সময় আমাদের লাইভ সেশন গুলোতে আমি আমার 4:30টার দিকে যে প্রতিদিনের সেশন, আপনাদের কাছে একটা মেসেজ পাঠাই যে যারা আজকে দেখছেন, যারা দেখতে পারেন না, প্রতিদিন 4:30টার দিকে every day at 4:30 p.m. you are going to get the session with me। প্রতিদিন আমরা কিছু না কিছু নিয়ে আলোচনা করি, so you have the option to join here, right? so দেখেন, আমি যদি বলি র বা এর, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, রহিমের, তাহলে আমি কি বলবো? অব রহিম, অব রহিম। আচ্ছা, করিমের, অব করিম। সরকারের কি হবে? অব গভর্নমেন্ট, অব গভর্নমেন্ট। সরকারের কি হবে? অব গভর্নমেন্ট। সরকারের কি হবে? অব গভর্নমেন্ট। সরকারের কি হবে? রাইট, অব গভর্নমেন্ট, রাইট। সো লজিক যেমন আমি যদি বলি দেশের, তাহলে কি হবে? অব দ্য কান্ট্রি, দেশ এর। কি বললাম? দেশ এর, অব দ্য কান্ট্রি, অব দ্য কান্ট্রি। প্রিপোজিশন খুব সহজ বিষয়, এত কঠিন বিষয় না, শুধু শুধু পেঁচিয়ে লাভ কি বলেন? রাইট। সো অলরেডি নুসরাত লিখেছেন প্রিপোজিশন নেই আর ভয়, আহা। রাইট, ওকে ফাইন। সো তাহলে আমরা যেটা বলছিলাম অফ, কিন্তু অফটা কি? অফ হচ্ছে সেপারেশন বোঝায়। অফ জিনিসটা কি? সেপারেশন। কোনো কিছুকে আলাদা বলতে, আলাদা করতে অফ বলা হয়। আমরা এটা উচ্চারণটাকেও ভুল করি, এটাকে আমরা বলি, এটাও বলি অফ, এটাও বলি অফ। এটা হচ্ছে অফ, ও বি, অব, অব, নট অফ। অব আর অফ, এটা হচ্ছে অফ। ফর এক্সাম্পল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, রাইট? সো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ইউনিভার্সিটি অফ টেক্সাস, রাইট? অফ আর অফ, ও ডবল এফ, অফ। সো প্রোনাউন্সিয়েশনটা আমাদের যদি ঠিক থাকে, তাহলে চলেন আমরা একটু জেনে নিই অফটা কখন হয়। কোনো কিছু থেকে কোনো কিছু আলাদা বুঝালে, কোনো কিছু থেকে কোনো কিছু আলাদা বুঝালে, তাহলে সেক্ষেত্রে অফ হয়। কোনো কিছু থেকে আলাদা বুঝালে, যেমন আমরা বলি put off your shoes, put off your shoes before you enter। আপনি প্রবেশ করার আগে আপনার জুতা খুলে ফেলুন, put off। তার মানে আপনার জুতা আপনার পায়ের সাথে আছে, পা থেকে আলাদা করে ফেললেন, put off। আমরা বললাম সম্মানের সহিত, ওকে, হ্যাটস অফ বস, রাইট? আমরা অনেক সময় সম্মান করি, হ্যাটস অফ। কি বলি? হ্যাটস অফ। হ্যাটস অফ সংক্ষেপে এটা হলেও, এটা হচ্ছে হ্যাট ইজ অফ। তার মানে কি? আমার হ্যাটটা মাথায় পরা আছে, আমি কি করলাম? হ্যাটটাকে খুলে ফেললাম, খুলে ফেলে সম্মান প্রদর্শন, হ্যাটস অফ বস, রাইট? এই হ্যাটস অফ যে বলি, তার মানে হ্যাটটা আমার মাথার সাথে ছিল, সেটা অফ, সেপারেশন হয়ে গেছে। তার মানে যত জায়গায় আপনি আপনার লাইফে এই অফ জিনিসটা থাকবে, এই অফ দেখা মানে আপনি বুঝবেন কোনো কিছু আলাদা হয়ে গেছে, এটা আইএলটিএস এর রাইটিং হোক বা যে কোনো জায়গায় হোক, রাইট? সো একদম, তাহলে আমরা কি বুঝতে পারলাম? ওকে। সো অফ যদি কখনো থাকে, ও ডবল এফ, তার মানে পৃথিবীতে এটা যখনই আপনি যে কোনো জায়গায় অফ দেখবেন, দেখলেই আপনি বুঝতে পারবেন এটা কোনো কিছু থেকে সেপারেশন হয়েছে, এটা কোনো কিছু থেকে আলাদা হয়ে গেছে, রাইট? বুঝতে পারছি? পুট অফ ইওর শুজ, পুট অফ ইওর শুজ, রাইট? হ্যাট ইজ অফ, রাইট? সো আমরা তাহলে এটাকে বুঝতে পারলাম। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা মোটামুটি অনেকগুলো বিষয়, ওকে, ওকে, তার মানে অনেকগুলো বিষয়, যেমন আমি বলতে পারি পুট অফ ইউর শুজ, ওকে, তাহলে আমরা নরমালি কোনো কিছু থেকে আলাদা এটা করে ফেললাম, রাইট? সো তাহলে ladies and gentlemen, আপনি নরমালি বুঝতে পারেন যে যখন কোনো কিছু আলাদা করে তখন সেটা কি হয়? তখন এটা অফ হয়। চলেন আমরা পুরো প্রিপজিশনটা যে এতক্ষণ শিখলাম সেটা একটা রিভিউ নেই। আমরা এতক্ষণ যে বুঝলাম, কি বুঝলাম আমরা একটু চলেন রিক্যাপ করে ফেললে, আমি প্রতিটা ক্লাসে যখন পড়ানোর সময় একটু রিক্যাপ করে দিই, কেন আমাদের ব্রেন থেকে আস্তে আস্তে সব হারিয়ে যেতে ধরে, তখন আমরা আবার কভার করি। ফর এক্সাম্পল ladies and gentlemen, আমরা আজকে যা শিখলাম সেটা হচ্ছে যে যদি কোনো কিছুর ভিতরে হয় তাহলে কি হবে? ইন। কোনো কিছুর ভিতরে সেটা ইন হতে পারে, ইনসাইড হতে পারে। বাইরে থেকে যদি কোনো কিছু ভিতরে ঢুকে আটকে যায় তাহলে কি হবে? ইনটু। বাইরে থেকে ভিতরে ঢুকে আটকে গেলে কি হবে? ইনটু। বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে চলে গেলে কি হবে? থ্রু। বাইরে থেকে ভিতরে ঢুকে আবার বাইরে গেলে কি হবে? এটা, রাইট? সো তাহলে এটা একটা বিষয় গেল। তারপর আমরা যেটা বললাম যে ওকে, ওকে, সো তাহলে আমরা যেটা বলছিলাম যে
অনটা কখন হবে? অনটা হচ্ছে যখন কোনো কিছু টাচ করে থাকে, কোনো কিছু টাচ করে থাকে তখন কি হয়? অন। যখন উপর থেকে গতিশীল অবস্থায় টাচ করে তখন কি হবে? অন টু। উপর থেকে যখন গতিশীল অবস্থায় থাকে তখন কি হবে? অন টু। উপরে যদি যায় তাহলে কি হয়? ওভার। উপরে গেলে কি হয়? ওভার। মানে কভার করলে কি হয়? ওভার। ওভারের চারটা ইউজ আছে। ওভারের কয়টা ইউজ আছে? চারটা ইউজ। নাম্বার 1, নাম্বার 1 হচ্ছে ওভার, কোনো কিছু কভার করলে ওভার হয়। নাম্বার 2, যদি কোনো কিছুর উপর দিয়ে জাম্প করি তাহলে কি হয়? কোনো কিছুর উপর দিয়ে জাম্প করলে কি হয়? ওভার। নাম্বার 3, কোনো কিছুর উপর দিয়ে সোজা চলে গেলে, কোনো কিছুর উপর দিয়ে সোজা চলে গেলে কি হয়? ওভার। The plane has gone over my head, over me. Right? আমার উপর দিয়ে চলে গেছে। The plane has gone over the building. বিল্ডিং এর উপর দিয়ে চলে গেছে। ওভার। রাইট? আরেকটা ওভার কি? I'm talking over phone. I'm talking over messenger. রাইট? আমি মেসেঞ্জারের এর কথা বলছি, রাইট? কোনো কিছু চারপাশে হলে কি হয়? অ্যারাউন্ড। কোনো কিছু চারপাশে হলে কি হয়? অ্যারাউন্ড। বাইরে থেকে ভিতরে ঢুকলে ইনটু। ভিতর থেকে বাইরে গেলে আউট অফ। ভিতর থেকে বাইরে গেলে আউট অফ। আর ইউ গন আউট অফ মাইন্ড ম্যান, কাম অন। তুমি কি তোমার মাথার মস্তিষ্কের বাইরে চলে গেছো? আর ইউ গন আউট অফ মাইন্ড? Where is your brother? Oh, my brother is out of home, right? What would you like to say? Right? So that means you can have the conversation like that. So তাহলে আউট অফ গেল। যদি কোনো কিছু উপরে যায় তাহলে কি হয়? আপ। কোনো কিছু নিচে গেলে কি হয়? ডাউন। ওকে, কাম টু আপ স্টেয়ার। উপরের তলায় চলে আসো। ওকে, গো টু ডাউন স্টেয়ার। রাইট, নিচ তলায় চলে যাও। রাইট? সো তাহলে দেখেন, এই যে একজন রঞ্জুক সরকার বলেছে সুইচ অফ দ্য ফ্যান। তার মানে ফ্যানটা সুইচ অফ করা মানে কি? এতক্ষণ কানেকশন ছিল, কানেকশন থেকে আলাদা করে ফেলা হলো, সুইচ অফ। রাইট? দেখেছেন? অফ মানে হচ্ছে সেপারেশন। তারপর আমরা যেটা বললাম বাই মানে হচ্ছে খুব ক্লোজ। বাই মানে কি? খুব ক্লোজ। বাই মানে খুব ক্লোজ। The the window is by the door. The door is by the window. Right? Beside. Beside মানে পাশে, next to মানে কি? পাশে। রাইট? সো তারপর আমরা যেটা বললাম নেয়ার। নেয়ার মানে কি? নেয়ার মানেও পাশে, তবে এই নেয়ারটা হচ্ছে প্লেসের ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন আপনি ফর এক্সাম্পল আপনি বললেন বাংলাদেশের ক্ষেত্রে যদি where is Feni located? Oh, Feni is near নোয়াখালী, রাইট? সো আপনি তখন নরমালি বুঝতে পারলেন এই জায়গাটা প্লেসের লোকেশনের ক্ষেত্রে বলা হলো। যদি আমরা যদি বলি অ্যালংটা কখন হয়? কোনো কিছুর দিকে বা বরাবর গেলে অ্যালং। কোনো কিছুর পাশ দিয়ে গেলে কি হয়? ফাস্ট। কোনো কিছুর পাশ দিয়ে গেলে ফাস্ট। সোজা ক্রস, সোজা গেলে কি হয়? ক্রস। আড়াআড়ি ভাবে যদি কেউ চলে যায়, আড়াআড়ি ভাবে হি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। আড়াআড়ি, ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। আমরা টু এর ব্যবহার শিখেছিলাম। প্রিপজিশনের যদি র বা এর থাকে তাহলে অফ, আর যদি কোনো কিছু সেপারেশন বুঝে তাহলে ও ডাবল এফ, অফ। টু, টুয়ার্ড এর আমরা একটা ব্যবহার শিখেছিলাম। টুর ব্যবহার কখন হচ্ছে? যখন ডেস্টিনেশন ফিক্সড। Where are you going? Oh, I'm going to for example আপনি বলেন I'm going to Germany, right? Where are you going? I'm going toward Germany. That means it could be Austria or it could be any neighboring country of Germany, right? In that case, that means when you are using to, you are using to when the destination is fixed, extremely fixed. That means you are totally well known about that where you are going, and towards it is used when you are not having any confirmation about the destination. That means destination is not fixed and you are going aimlessly, it could be, right? So you got it? So আমাদের কাছে মোটামুটি এটা কিন্তু আমাদের কাছে কভার হয়ে গেল, রাইট? আচ্ছা, সাইদ বিলাল বলেছেন স্যার প্লিজ ক্লারিফাই দ্য ডিফারেন্স বিটুইন বাই এন্ড উইথ। কোন পার্সপেক্টিভ থেকে ডিফারেন্সটা জানতে চাচ্ছেন এটা একটা বিষয়। উইথ মানে কিন্তু সাথে, নরমালি আমরা যেটা বলি আই এম উইথ ইউ, রাইট? ইট ইজ দ্যাট মিন্স আই হ্যাভ দ্য প্রবলেম উইথ দিস ফ্যান। এই ফ্যানটার সাথে আমার প্রবলেম আছে। আর বাইটা কি? নরমালি পাশাপাশি। বাই আর উইথ জিনিসটা কিন্তু একসাথে কোন কনটেক্সটে আপনি বুঝাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করছে। প্যাসিভের ক্ষেত্রে আমাদের বাই ইউজ করা হয় কোনো যানবাহনের আগে আমরা বাই ইউজ করতে পারি। আই ওয়েন্ট হিয়ার বাই বাস, বাই ট্রেন, এগুলো অনেক কিছু ইউজ করতে পারি, রাইট? সো তাহলে আমাদের কাছে মোটামুটি এটা আমরা বুঝতে পারলাম। সো লেডিস এন্ড জেন্টলম্যান, নরমালি আপনাদের কাছে একটা তথ্য যে যত নাইসলি আজকে আমরা প্রিপজিশন শিখলাম, নরমালি ছোটবেলা থেকে কিন্তু আমরা এত নাইসলি প্রিপজিশন শিখিনি, বিকজ প্রিপজিশন সবসময় আমাদের কাছে কনফিউশন একটা বিষয় ছিল। আপনারা সিম্পলি আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন আজকে যেভাবে আপনারা প্রিপজিশন বুঝলেন, প্রিপজিশন কি নরমালি ছোটবেলা থেকে আমরা স্কুলে বা এই জায়গাগুলোতে খুব রেয়ার কেসে ছাড়া আমরা কি এভাবে শিখতে পেরেছি? নরমালি আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস তাদের অভিজ্ঞতা আমার সাথে অনেক সময় তারা শেয়ার করেছে, আমি দেখেছি তাদের খুব সমস্যা হয়। তারা বলেছে যে স্যার ছোটবেলা থেকে আসলে প্রপার গাইডলাইন, জব ওরিয়েন্টেড, or for example when you are going to have the conversation with the foreigners or you are going to write email, that means you need to jot down emails every day. So in that particular case, when you are not having a very proper command in preposition, you are not having the accuracy over there,
সো তখন আমাদের কিন্তু একটা বিশাল প্রবলেম হয়ে যাচ্ছে, ইউ গট ইট? সো আমরা আজকে যেভাবে যত নাইসলি শিখেছি, এইভাবে কি হতো, হোয়াট ইফ আমরা যদি মানে এইভাবে যদি খুব নাইসলি আমরা রাইটিং বা স্পিকিং গুলোকে শিখতে পারতাম। Ladies and gentlemen, I'm the only one inside Force online team যার কাছে আপনি স্পোকেন রাইটিং দুটো কোর্সই মাত্র 1.5 মাসে শেষ করতে পারছেন। স্পোকেন রাইটিং দুটো একসাথে অ্যাডমিট হয়ে পুরো 1.5 মাসে আপনি নিজেকে বদলে ফেলতে পারছেন, রাইট? ইউ হ্যাভ দ্যাট অপশন। এটা ইটস জাস্ট আ সিঙ্গেল ক্লাস, রাইট? ইউ হ্যাভ দ্য অপশন টু জয়েন 32 ক্লাসেস উইথ মি। এটার সাথে প্রতিদিন 4:30টার দিকে আমার সাথে সেশন তো আছেই। আপনি আমার 10টা ক্লাস জাজ করে দেখতে পারেন। What is my teaching method? And you will find me absolutely unique. That means I'm having fun with the students. I'm reacting on them sometimes positively. আমি তাদের সাথে কথাবার্তা বলছি, ইন্টারাকশন করছি, মজা করছি। I'm passing the time so nicely. For example, ladies and gentlemen, I have already passed around 90 minutes, প্রায় 90 মিনিট আপনাদের সাথে কাটিয়ে ফেলেছি। আমি জানি more than 100 people তারা প্রথম থেকেই এখন পর্যন্ত শুনছেন মনোযোগ দিয়ে, এবং প্রতিটা ক্লাসের শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যেগুলোতে জীবনের মন ঘুরানো। কারণ আমার একটি শো আছে, এই প্রতিদিন সাইফুরসে 4:30 হয় সেলফ আইডেন্টিটি শো। সো এটার মাধ্যমে আমি প্রত্যেকের জীবন বদলানোর চেষ্টা করি, যে প্রতিদিন ইংলিশ কিছু শিখাই এবং শেষে যে কিছু মানুষের মানসিক শক্তি জন্মানোর চেষ্টা করি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা সিম্পলি রাইটিং মাত্র 16টা ক্লাসে আপনার বেসিক যে ফাউন্ডেশনের যে ব্যাপারগুলো রয়েছে, প্যাসিভ বলেন, মোডাল বলেন, প্রেপোজিশন বলেন, টেন্স, আই গ্যারান্টি টেন্সের 3 ঘন্টার আমার ক্লাস হয়, 3 থেকে 4 ঘন্টা। সারা জীবনে 3 থেকে 4 বছর 5 বছর পরে আপনার টেন্সের ব্যাপারটা ক্লিয়ার হয়নি, আই গ্যারান্টি within only 2 or 3 days, only 3 or 4 hours, I'm going to solve your problem of tense. Tense is the mother of English grammar, because if you are not having a very good command over tense, you are going to face a lot of challenges in speaking and writing. So ladies and gentlemen, আপনার লাইফে আপনাকে ডিসিশন নিয়ে এগিয়ে যেতে হবে। আমি দেখেছি যাত্রাবাড়ি ব্রাঞ্চে কিছুদিন আগে একটা ছেলে, ওর ফ্রেন্ডরা ওকে অনেক ইনসাল্ট করতো, সাইজে ছোট, ফোবিয়া। এইচএসসির পরে পরবর্তীতে সে দেখা হয় আমার সাথে, এবং মোটামুটি 6 মাস সে নিয়মিত প্র্যাকটিস থেকে কিচ্ছু বলতে পারতো না, সেখান থেকে এমন একটা জায়গায় চলে যায়, এখন ফ্রেন্ডদের মাঝে সে সেলিব্রিটি হয়ে গেছে। দ্যাট মিনস লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাকে তখনই মানুষ রেসপেক্ট করে যখন আপনার ভিতর কিছু থাকে, এমন কিছু যেটা দ্বারা সে বেনিফিটেড হয়। সেটা কি আপনার কাছে আছে? যদি না থাকে, believe me ladies and gentlemen, you are not going to have the celebration, or you are not going to be the celebrity among your friends, your family members, your relatives. But আমরা সবাই কিন্তু চাই আমাদের জন্য সবাই অপেক্ষা করুক। সো ladies and gentlemen, যারা স্পোকেনে অথবা রাইটিং এ আমার সাথে জয়েন করতে যাচ্ছেন, আপনার জন্য সাইফুরসের অনলাইন টিমের ইতিহাসে কখনো এমন হয়নি, আই রিপিট, কখনো এমন হয়নি। মাত্র 8 দিনে 3টা ব্যাচের সমস্ত সিট ফিল আপ হওয়ার পর প্রত্যেকটা ব্যাচে 5, 7, ইভেন 10 জন রিকোয়েস্ট আমাদের রাইটিং 2 ব্যাচ অফার করা হয়েছিল। গত মঙ্গলবারে লাইভ ক্লাস আমি নিয়েছিলাম, গত মঙ্গলবারে লাইভ ক্লাস নিয়েছি, গত বৃহস্পতিবারে, এই যে বৃহস্পতিবার গেল তার আগের বৃহস্পতিবারে সিট শেষ হয়ে গিয়েছে, এবং তারপরও রিকোয়েস্ট করে আমরা 10 জনকে নিতে বাধ্য হয়েছি। তারা বলেছে স্যার আমাদের অফিস এর আগে হবে না, আই জাস্ট লাভড ইওর ক্লাস, the way you teach us, that was super. তারা জয়েন করেছে এবং they are changing themselves, তাদের অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে। তারপর রাইটিং 3 ঠিক শুক্রবারে লাইভ ক্লাস না হলো, মাত্র রোববার সোমবারের মধ্যে রাইটিং এর সমস্ত ক্লাসের শেষ। মাত্র 8 দিনে 3টা ব্যাচের স্পোকেন 2, রাইটিং 3, রাইটিং 2 সমস্ত সিট শেষ। ইভেন এখন তারপর রাইটিং 4 এবং স্পোকেন 3 জয়েন করা হয়েছে। আজকে লাইভ ক্লাস হয়েছে, তার মানে, এবং আজকে থেকে গতকাল থেকে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। অলরেডি অ্যারাউন্ড 50% সিট শেষ। আমি বারংবার বলি 3 থেকে 4 দিনের মধ্যে আমার সমস্ত সিট শেষ হয়ে যায়। লেডিস এন্ড জেন্টলম্যান, অনেকে অনেক কথা বলবে, লাইফে এটা হও ওটা হও, কিভাবে হব কেউ বলে না। জীবনে ভালো কিছু করতে হবে, কিভাবে হবে? নো ওয়ে। কি স্কিল ডেভেলপ করতে হবে? নো ওয়ে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আমার ক্লাসে শুধু পড়াই না, একজনকে মেন্টালি স্ট্রং করি। Because ladies and gentlemen, don't forget one thing. If all the persons of the world don't have the trust, reliability and faith on you,
ইউ আর নট গোয়িং টু লুজ। যদি এই পৃথিবীর সমস্ত ব্যক্তির ট্রাস্ট, ভরসা বা বিশ্বাস আপনার উপর না থাকে, আপনি ফেল হতে যাচ্ছেন না। বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ফেথ, reliability and trust on you, you are going to lose for sure, my dear, because the powerhouse is inside you. You have the powerhouse. It's you. Because আপনার জীবন আপনি বদলাতে পারেন, no one can. Socrates বলেছে, I cannot teach anybody anything. আমি কাউকে কিছু শেখাতে পারি না, I can only make them feel. আমি শুধু তাদেরকে ভাবাতে পারি। সো আমিও আপনাদেরকে ভাবাচ্ছি, আমরা কেউ কাউকে শিখাতে পারি না। মনে রাখবেন, পরীক্ষার 6 মাস আগে সবাই বলে, এই পড়ো 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 পড়ো। উই ডোন্ট সিট টু রিড। পরীক্ষার আগের দিন রাতে এমন কি হয়? We don't listen to anybody. We don't use Facebook. We are not busy on Messenger. We are only reading. Why? The reason is pretty simple. On that day, I thought, it came in my mind, I need to study. I need to read tonight. আজকে রাতে আমাকে পড়তে হবে, otherwise I'm going to fail. When I feel, I repeat. When I feel, I can do anything. So আপনাকে আপনার জীবন পরিবর্তনের জন্য ফিল করতে হবে। আমি দেখেছি 50,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা দিয়ে মানুষ মোবাইল কিনতে 5 দিন ভাবে না, হঠাৎ করে মনে লেগেছে এই ফোনটা, ধরে কিনে ফেলে। স্কিল ডেভেলপমেন্টের কথা যখন আসে, oh come on sir, I'm in problem, the country's condition is not that much well, the world is now having a great problem, economic crisis, মোবাইল ফোনের দাম কমিয়ে দিয়েছে, মানুষ কিনছে। Where is the economic crisis? Come on. So আমরা জানি না আসলে where to invest our time and money, right? আমরা গেমস খেলছি সারাদিন, আমিও একটা সময় পুল গেমস খেলতাম, but that was a story of long time back. So ladies and gentlemen, just 2টা কোর্স, স্পোকেন রাইটিং, আগামী পরশু দিনের মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। I'm not sure কালকেও শেষ হয়ে যেতে পারে। এর আগে রাইটিং আমি বুঝতেই পারিনি যে মাত্র 48 ঘন্টায় সব শেষ হয়ে যাবে। ঠিক আছে? সো এটাও হতে পারে, কারণ অনেকে এই সময়টা সবাই বসে আছে, মাত্র 1.5 মাসের মধ্যে স্পোকেন রাইটিং 2টা শেষ হয়ে যাবে। আপনি 1.5 মাসের মধ্যে একটা বিশাল ভালো লেভেলে পৌঁছে যাবেন। সো আপনি তার মানে কিভাবে আমার সাথে কন্টাক্ট করতে পারেন? অলরেডি আমার পিন করে দেওয়া আছে আমার কমেন্টটা। আপনি দেখতে পাচ্ছেন একটা স্পোকেন এবং রাইটিং এর একটা ব্যাচের একটা লিংক দেওয়া আছে। এট দ্য সেম টাইম সাইদুল লিয়াকত প্রোফাইলটা আপনারা দেখছেন পিন হয়ে আছে। আপনি নরমালি আমার প্রোফাইলে গিয়ে আপনি মেসেঞ্জারে আমাকে নক করতে পারেন, সাইদুল লিয়াকত, নট পেজে গেলে আমার টিমে চলে যাবে, যেটা আমি সোশ্যাল ওয়ার্কিং এর ক্ষেত্রে ইউজ করি। সাইদুল লিয়াকত মেসেঞ্জারে, আপনি মেসেঞ্জারে গেলে আমাকে নক করলে আপনি আমাকে পাবেন এবং আমার সাথে কথা বলতে পারবেন যদি কোনো বিষয় নিয়ে কথা বলতে চান। বা আপনি যদি চান আগামীকাল ফার্স্ট আওয়ারে কোনো কথা নাই, অপেক্ষা নাই, সরাসরি আমি এই নাম্বারে কল করে অ্যাডমিশন ফিল আপ করতে পারবেন। সরি, এটা 45 হয়ে গেছে, ইট উইল বি 46, এটা নাম্বারটা হবে 46। সো 46 এ আপনি কল করে নরমালি, অথবা 44 এটাতে কল করে আপনি নিজের অ্যাডমিশনটাকে কনফার্ম করে ফেলতে পারবেন। লেডিস এন্ড জেন্টলম্যান, সিটস আর ভেরি লিমিটেড। প্রতিটা ব্যাচে আমার মাত্র 20 জন। অফলাইন ক্লাসগুলোতে নরমালি আমার সাথে সিট 45 জন, 40 জন বা 50 জন, ইভেন ফার্ম গেটে আমি 66 জন পর্যন্ত স্টুডেন্ট পেয়েছি। তার মানে আপনি অফলাইনে মাত্র 20 জন একদম প্রাইভেট ব্যাচ আকারে শিখছেন, এবং কোর্স ফি যেখানে অফলাইনে 5,000, 5,500 বা 6,000 টাকা ব্রাঞ্চ ভেদে লাগতো, সেখানে আপনার এখানে মাত্র 2,500 টাকা লাগছে। সো আপনি কত বেনিফিটেড হচ্ছেন, কত আপনি এই লকডাউনের সময়টাতে ডু সামথিং ডিফারেন্ট। আমি বারংবারই বলি, মানুষ কেন যেন বুঝতে চায় না। আমি দেখেছি অ্যাজ আই ওয়াজ ইন ইন্টারন্যাশনাল কর্পোরেট ট্রেনিং, আমার কিছু ঘোরার সুযোগ হয়েছিল, কিছু দেখার সুযোগ হয়েছিল, বিভিন্ন ইন্টারন্যাশনাল মানুষদের সাথে আমার সাথে কাজ করার সুযোগ হয়েছিল। অ্যাজ আমার হার্ভার্ড সার্টিফাইড লিডারশিপ গ্রাজুয়েট, I got the chance in the Harvard, that means the Harvard University's curriculum, and 66টা দেশ থেকে মাত্র 500 জন চান্স পেয়েছিল, বেজিং অন দেয়ার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, দেয়ার রাইটিং স্কিলস, দেয়ার ইন্টারভিউ স্কিলস এন্ড দেয়ার লিডারশিপ প্র্যাকটিস ইন দ্যাট টেরিটরি। এই 4টা জিনিসের উপর বেস করে 66টা দেশ থেকে মাত্র 500 জনকে চান্স দেওয়া হয়েছিল, যারা সরাসরি প্রফেসর ডক্টর হিউ ডোহার্টি and প্রফেসর ডক্টর ডিন উইলিয়ামস, two professors of Harvard University, and Sir Christopher Ball, who is currently the professor of Oxford University, তাদের আন্ডারে সরাসরি আমরা লিডারশিপ শেখার সুযোগ পেয়েছি, এবং 66টা দেশের 500 জন স্বপ্ন দেখেছি কিভাবে বিশ্বকে আরো একটা শান্তির জায়গাতে বদল করা যায়। And I'm also
সার্টিফাইড এনএলপি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এক্সপার্ট, মানুষের ব্রেনে কোনো কিছু কিভাবে সুন্দরভাবে ঢুকবে সেটাকে নিয়ে আলাদাভাবে স্পেশালাইজেশনে পড়াশোনা করা হয়েছে। আই স্টাডিড ইন ডিপার্টমেন্ট অফ ইংলিশ, আই হ্যাড দ্য মেজর ইন লিঙ্গুইস্টিক্স and later I had the specialization in ELT, English language teaching. Right, so আমার নরমালি আমি আপনাদেরকে বলবো ladies and gentlemen, simply আজ পর্যন্ত কোনো একজন স্টুডেন্ট আমার সাথে রিগ্রেট করেনি যে আমার সাথে জয়েন করেছে কোন কোর্সে, নট আ সিঙ্গেল ওয়ান। ইটস 100% গ্যারান্টেড যে একজন কেউ রিগ্রেট করেনি যে স্যার জীবনের নতুন ভাবে পরিবর্তন করা। যারা 4:30 দিকে আমার সেশন করেন, আপনি আমার কোর্সে জয়েন করেন বা না করেন, ইউ হ্যাভ টু কনফেস, আপনাকে স্বীকার করতেই হবে আপনার প্রতিদিনই মনে হয়েছে আই হ্যাভেন্ট ওয়েস্টেড মাই মিনিটস অর সেকেন্ডস, আমি আমার মিনিট বা সেকেন্ড এখানে নষ্ট করিনি। I have invested in the right place. I have invested the time in the right place. So ladies and gentlemen, যারা যারা স্পোকেন এ ইন্টারেস্টেড, রাইট, সো কোর্স ফি গুলো এখানে সুন্দরভাবে লেখা আছে 2500, এখানে 2500 টাকা করে প্রতিটা কোর্স ফি সুন্দরভাবে লেখা আছে। সো আমি বলবো ladies and gentlemen যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যারা যারা স্পোকেন এ ইন্টারেস্টেড বা রাইটিং এ ইন্টারেস্টেড, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে ফেলেন স্পোকেন বা রাইটিং এ যারা যারা আমার সাথে কোর্স করতে ইন্টারেস্টেড, মাত্র 1.5 মাসে দুটো কোর্স শেষ হয়ে যাবে। শনি সোম বুধ স্পেশাল রাইটিং 4, শনি সোম বুধ 3টা স্পোকেন, রবি মঙ্গল বৃহস্পতি রাইটিং। যদি কারোর জন্য খুব সমস্যা হয়ে যায় তাহলে আপনি একটা যে কোনো একটা করতে পারেন, কিন্তু দুটো একসাথে করলে বেনিফিট লেভেল দ্বিগুণ 3 গুণ হয় না, 4 গুণেরও বেশি হয়। আমি আমার এতদিন এক্সপেরিয়েন্স দেখেছি, ঠিক আছে? কারণ স্পিকিং এ সে লার্ন মানে রাইটিং এ শিখছে, স্পিকিং এ এসে প্রকাশ করছে। তাই সেজন্য এই সময়টাকে কাজে লাগাতে হবে। এই সময়টাকে যদি আপনি নষ্ট করেন, সমস্ত কোম্পানিগুলো এমপ্লয়িদেরকে ফায়ার করছে, তারা যখন নতুন করে বিজনেস হবে তখন তারা কি করবে? নতুন করে বিজনেস হলে তারা ডেফিনেটলি চিন্তা করবে এমন কাউকে নিয়ে আসার জন্য, রাইট, এমন ভাবে নিয়ে আসার জন্য, এমন কোনো কাউকে যাদের স্কিল আগের থেকে অনেক বেশি। ওই 6 মাসের বিজনেসটাকে যেটা গ্যাপ হয়েছে এটাকে তারা রিকভার করবে, ইউ নো। আপনার কি ওই স্কিল আছে? না থাকলে আপনি কি ডেভেলপ করছেন? সবাই স্বপ্ন দেখে, জানেন? এই পৃথিবীর প্রতিটা ব্যক্তির স্বপ্ন আছে। যে ছোট্ট বাচ্চাটা খেলে, ওর চিন্তা ভাবনা কিভাবে খেলনাটা পাবো। যে 90-95 বছরের বয়স, সে চিন্তা করে কবে নিজের পায়ে হাঁটতে পারবো। যে তরুণ, সে চিন্তা করে কবে পাহাড়ে উঠতে পারবো। সবার স্বপ্ন আছে, কিন্তু সব মানুষ স্বপ্ন দেখলেও সব মানুষ স্বপ্নের জন্য কাজ করা শুরু করে না। আর যে কয়জনই কাজ করা শুরু করে তারা যে যখন ধাক্কা খায়, হাতে গোনা 2-1 জন টিকে যায়, শেষ পর্যন্ত এই কন্টিনিউ করার শক্তিটা তাদের মনে আছে। মনে রাখবেন, স্বপ্ন সবাই দেখে কিন্তু সবাই ডিসিশনে পৌঁছাতে পারে না। ডিসিশনে অনেকেই পৌঁছায় কিন্তু সবাই শুরু করতে পারে না। শুরু বেশ কিছু করলেও জার্নিটা কন্টিনিউ করার সাহস খুব কমে থাকে, যার ফলে এই দুনিয়াতে সাকসেসফুল পিপল অনেক কম। কেন? সবার স্বপ্ন আছে কিন্তু সবাই কন্টিনিউ করে। সো আপনাকে কন্টিনিউ করতে হবে। আপনি যদি ভিন্ন স্বপ্ন দেখেন তাহলে ওই ভিন্ন স্বপ্নচারী মানুষদের সাথে মেশেন, রাইট? যারা যারা স্পোকেন রাইটিং আমার সাথে করবেন, ladies and gentlemen, আমি সিম্পলি আপনাদেরকে বলি, আমি শুধু আপনাদের স্পোকেন রাইটিং চেঞ্জ করে দিব না, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার লাইফ, আপনার এক্সপেরিয়েন্স, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যত কিছু আছে, এন্ড আমি সাইকোলজি অনেক কিছু নিয়ে আমার ইন্টারেস্ট, এগুলো নিয়ে আমি হিউজ পড়াশোনা করেছি। আপনার টোটাল মাইন্ডসেট আপ, আপনার পুরো পার্সোনালিটি, সবকিছু। আমি পার্সোনালিটি ট্রেনার ছিলাম, বিভিন্ন কর্পোরেট গ্রুমিং গুলো করাতাম। সো আমি আপনাকে বলবো যে সিম্পলি জয়েন ইট উইথ মি। যারা যারা স্পোকেন অথবা রাইটিং এ ইন্টারেস্টেড, সিম্পলি কমেন্ট সেকশনে যারা সত্যিকারের ইন্টারেস্টেড একটু লিখে ফেলেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে অনেক কিছু লিখে ফেলছেন। একটু প্লিজ তুলিকা দেব বলেছেন কতদিন? 16টা করে ক্লাস, তার মানে 1 মাস 10 দিনের মতো লাগতে পারে। তার মানে 1 মাস 10 দিন আপনি যদি দুটো একসাথে শুরু করেন, মাত্র 1.5 মাসে আপনার সবকিছু এগুলো দুটাই শেষ হয়ে যাবে এবং খুব ভালো একটা অবস্থানে আপনি চলে আসবেন, রাইট? সো আচ্ছা, মেসেঞ্জারে সাইদুল লিয়াকত অনেকগুলো আসে, কখনো সম্ভব না। মেসেঞ্জারে শুধুমাত্র দুটো, আপনারা যখন ফেসবুকে সার্চ করবেন শুধুমাত্র দুটো আসতে পারে, সাইদুল লিয়াকত এবং এটার আমার ছবি আপনি দেওয়া আছে নরমালি। সাইদুল লিয়াকত নামে একের অধিক নেই, আর একটা শুধু পেজ আছে, পেজটাও আমার। তবে আপনি পেজে নক করবেন না, ইনবক্স করবেন, রাইট? অলরেডি দেখছি তানজিলা তুলি বলেছেন স্পোকেনে ইন্টারেস্টেড। যারা যারা স্পোকেন বা রাইটিং এ ইন্টারেস্টেড তারা তারা বলেন, আর যারা যারা ইন্টারেস্টেড ইন বোথ তারা লিখবেন ইন্টারেস্টেড ইন বোথ, রাইট? আবু জাফর বলেছে অনলাইনে ক্লাস হলে কত টাকা লাগবে? আমরা অলরেডি বলেছি 2500 টাকা করে লাগবে কোর্স ফি পার কোর্স, নট দুইটা, রাইট? স্পোকেনে ইন্টারেস্টেড। আচ্ছা তপু বলেছে, আচ্ছা আপনি কি
ইংলিশে করেছেন, ওকে আমি তো অলরেডি এর সম্বন্ধে বলে ফেলেছি। রাইট, আই স্টাডিড ইন ইংলিশ, রাইট, ওকে ফাইন। দেন ওকে আবু জাফর বলেছে কস্টিং রাইটিং, কস্ট ফর রাইটিং 1 and 2, রাইটিং হাউ মাচ কস্ট রাইটিং 1 and 2, এটা তো রাইটিং 4, রাইট। রাইটিং 1 2 এগুলো না, আমাদের রাইটিং 4 নাম্বার ব্যাচ চলছে এবং স্পোকেনের 3 নাম্বার ব্যাচ চলছে, রাইট। সো অলরেডি আমার প্রোফাইল দেওয়া আছে, আপনারা আমার প্রোফাইল আবারও দেওয়া আছে, আপনার প্রোফাইলে গিয়ে আমার সাথে নক করতে পারেন। তুলিকা দেবী বলেছে অলরেডি ইন্টারেস্টেড, আমি আবারও বলছি যারা ইন্টারেস্টেড তারা এটাকে অ্যাকশনে রূপান্তর করেন। ইন্টারেস্টেড থাকলে শুধু হবে না, আমি বললাম স্বপ্ন সবাই দেখে, ও আরে বাবা পুরা কি দারুণ ইংলিশ বলে। আরে ভাই বাংলাদেশে থেকে আপনি এটা লাকি ব্যক্তি, ইউএসএ তে গেলে আপনি ইংলিশ অনেক ভালো জেনে লাভ নাই, ইউ হ্যাভ টু হ্যাভ নলেজ। বাংলাদেশ এমন একটা জায়গা বর্তমানে এখনো যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এখনো যেহেতু চাপ আছে, সেহেতু এখনো এখনো আপনি ইংলিশ শিখলে আপনার ফিউচার নিশ্চিত হয়ে যায়। ইংলিশে শুধু ভালো শিখতে, এবং আমি একমাত্র যার কাছে আপনাদের ইন্টারন্যাশনাল প্রচুর স্টুডেন্ট আছে আমার সাথে কোর্স করছে এই যে রাইটিং 3 তে ইউএসএ থেকে জয়েন করেছে, সিঙ্গাপুর থেকে জয়েন করেছে। আমার সাথে স্পোকেন 2 আছে, স্পোকেন 2 তে সৌদি আরবিয়া থেকে জয়েন করেছে, স্পোকেন 2 তে সিঙ্গাপুর থেকে জয়েন করছে, ডেনমার্ক থেকে জয়েন করছে, ইন্ডিয়া থেকে, সম্পূর্ণ ইন্ডিয়ান নারা বাংলাদেশী, তারা জয়েন করছে আমার সাথে ক্লাসে, রাইট। সো আমার সাথে কুয়েত থেকে জয়েন করছে, কাতার থেকে জয়েন করছে। সো প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আমার রয়েছে যারা আমার সাথে অনলাইনে বাংলাদেশের বাইরে থেকে ক্লাস করছে। সো যারা যারা বাইরে থেকে দেখছেন তারা যদি চিন্তা করে থাকেন স্যারের সাথে ক্লাস করব কিভাবে, এই তিনটার টাইমটা অনেক সময় অনেকের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, সিঙ্গাপুর বা অন্য দেশের টাইমের সাথে খুব দারুণভাবে ম্যাচ হয়ে যায়। ইউএসএ থেকে একজন জয়েন করেছেন, তার মর্নিং টাইম, আমার হচ্ছে সন্ধ্যা 5:30টার দিকে ক্লাস, মানে তার হচ্ছে ওখানে সকাল 7:30টায়। তো সে মর্নিং এ জয়েন করছে। তো যারা যারা স্পোকেন বা রাইটিং এ ইন্টারেস্টেড, সিম্পলি ইন্টারেস্টেড লিখে ফেলেন অথবা আমাকে মেসেজ করে ফেলেন, রাইট। ইন্টারেস্টেড যারা সত্যিকারের ইন্টারেস্টেড, আমি দেখছি মুশফিক মামুন বলেছেন ইন্টারেস্টেড ইন রাইটিং, রবিন ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড স্যার, ইন্টারেস্টেড, ওকে 3 বার লিখে ফেলেছেন। সুমন সরকার বলেছে স্পেশাল স্পোকেন এন্ড স্পেশাল রাইটিং, থ্যাংক ইউ। বাট আমি 12 বলছি সুমন, শুধু ইন্টারেস্টেড থাকলে হবে না, অ্যাকশনে রূপান্তর করে ফেলতে হবে। ওকে, রবিন বলেছে, তুলিকা দেবী অলরেডি বলেছে ইন্টারেস্টেড। সো আমরা যারা যারা ইন্টারেস্টেড দ্রুত লিখে ফেলি, যারা যারা ইন্টারেস্টেড তারা দ্রুত লিখে ফেলি আমাদের কমেন্ট সেকশনে, যাতে করে সাইফুস আপনাদের কাছে পরবর্তীতে পৌঁছাতে পারে, এবং আপনারাও আমাকে নরমালি নক করে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, রাইট। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমরা যেভাবে প্রিপোজিশন শিখলাম, ইটস জাস্ট আ সিঙ্গেল ক্লাস। সেইভাবে আরো যদি 16টা ক্লাস আমরা পাই, নরমালি চিন্তা করেন আপনাদের সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে ভেঙে ভেঙে সবকিছু এক কথায় যে কমপ্লিট গাইড, এই সব কিছু আপনাদের কভার হয়ে যাবে, রাইট। সো আমি বারংবার বলবো যে আজকে টোটাল সেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি বারংবার আপনাদের কাছে চেষ্টা করছি যে যাতে আপনাদের লাইফে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন। মনে রাখেন, কিছু কিছু ব্যক্তি জীবনে কিন্তু এভাবেই সময় কাটাবে, আমাকে দিয়ে অন্যের বেনিফিট কি হলো না, আমি অন্যকে বেনিফিট হতে দিব না আমাকে দিয়ে। দিন শেষে যখন 40-50 যে দাঁড়ায়, কি ব্যাপার, কোন জিতা, আমি তো লস খেয়ে গেছি। কেন? তারা আমার জন্য অপেক্ষা করেনি, তারা তাদের মতো করে তাদের সবকিছু মেক করেছে, কিন্তু আমি তো চিন্তা করেছি তাদেরকে আমি লাভবান হতে দিব না, আমি দেখি নিজেই আমি লসে আছি। অনেকে স্কিল ডেভেলপমেন্ট করতে এসে চিন্তা করে না আমি লাভবান হতে দিব না কাউকে, রাইট। আরে আপনি যখন জব করছেন, তখন আপনি যখন জব খুঁজছেন, তার মানে আপনিও তো কাউকে লাভবান করে দিচ্ছেন। তাহলে আপনি যদি চিন্তা করেন না আমি জব করবো না, আমি কেন আমার কোম্পানি মালিককে লাভবান, একজন ব্যক্তিকে লাভবান করে দিব, সেদিন শেষে আপনিও লাভবান হচ্ছেন না। তার মানে কি, আপনি যদি নিজে লাভবান হতে চান, অন্য কাউকে লাভবান করতে হবে, সেভাবেই আপনি লাভবান হবেন। এটা একটা দুনিয়ার প্রসেস। আমরা যদি বলি না আমরা কখনো মুচির কাছে যাব না, মুচির কাছে যাচ্ছি কেন, লাভবান করবো। আমরা যদি বলি না আমরা খেলনার দোকানগুলোতে যাব না, খেলনা তাকে লাভবান করছি কারণ আমি অনেক আনন্দ পাচ্ছি যে আমি লাভবান হচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে আবার ইন্টারেস্টেড জানিয়েছে। শহীদুল ইসলাম বলেছে আই এম ইন্টারেস্টেড। সো যারা যারা যেটার কথা, ওকে ওকে, সো প্রবলেমের কথাটা কিন্তু মনে আছে, আছে কি প্রবলেমের কথা বলেছে ভুলে গেছি। আবু জাফর বলেছে রাইটিং ইন্টারেস্টেড। ওকে, রাজকুমার বলেছে ওকে কাউন্ট কমপ্লেইন। রাজকুমার, রবিন অলরেডি আমার সাথে স্পোকেন কোর্সে আছেন, রাইট। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এই ছিল মোটামুটি আজকের বিষয়। আজকের ক্লাসের মূল উদ্দেশ্য আপনাদেরকে প্রিপোজিশন যত সুন্দরভাবে শেখানো হয়েছে, এবং আমি চাচ্ছি যে আপনাদেরকে আরো কিভাবে নিজেদের জীবনটাকে বদলে ফেলা যায়। এবং প্রতিদিন 4:30টার দিকে আমার সাথে সেশন আছে, একদম প্রতিদিন আপনি 1 ঘন্টা নিজের ডেভেলপমেন্টের জন্য ইনভেস্ট করেন। মনে রাখেন, আমাদের বাংলাদেশের সবাই মনে করে মানি ইনভেস্টটাই হয়তো বা বড়। আরে ভাই, টাকা সবার আছে, আজকে বিপদে পড়েন 20-30 হাজার টাকা কোনো ব্যাপার হবে না। আজকে মোবাইল একটা কেনার মাথায় শুধু বোধ যোগ্য, দেখবেন কিভাবে টাকা চলে আসে। বাট when you are going to take the decision for your skill development,
তখন ব্যাপার আসছে এই সমস্যা সমস্যা, কারণ জীবনে সবাই উপরে উঠবে না। লক্ষ লক্ষ লোক হাততালি দেবে, 2 জন 3 জন সামনে যে হাততালিটা নেবে, সো ওদের দম আর সবার দম এক না। এই দমটা আপনাকে বানাতে হবে। মনে রাখবেন একটা কথা বারংবার আমি বলি, আমাদের অনেকের মাঝে হীনমন্যতা, আরে আমি তো ছোট, আমি তো বড় না, এটা ওটা অনেক কথা আছে। হীনমন্যতা তখন জন্মায় না যখন আপনি অন্য কারো উপর ভরসা করেন। হীনমন্যতা তখন জন্মায় না যখন আপনি অন্য কারো উপর ভরসা করেন। হীনমন্যতা তখন হয় যখন আপনার উপরে অন্য কেউ ভরসা করে না। আরে ও কি পারে, আরে ও কি পারে, কোনো ভরসাই নেই। আপনার মনে কি আমি, আমার আসলে কি যোগ্যতা, তখন এইটা কিন্তু একটা বড় প্রবলেম। এখান থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে সুইসাইডের দিকে যায়, অনেক কিছু যায়, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এগুলো আসে। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন দূর করার একমাত্র উপায়, ডেভেলপ ইউর স্কিলস। আপনি স্কিল ডেভেলপ করছেন, মানুষ আপনার পাশে ঘুরে বসে থাকে। ডু ইট, ইটস অ্যাট ইউর হ্যান্ড। আমি আবারও বলেছি, ইটস অ্যাট ইউর হ্যান্ড, রাইট? সো ওকে, সো আচ্ছা, ইমন কোহলি বলেছে প্রবলেম বললে আপনি আনসার দিবেন, তা না হলে দিবেন না, আমি যাত্রাবাড়িতে আপনার কাছে করেছি। ওকে ফাইন। সো আসলে প্রবলেম লিখলে আমি আসলে এখন যেটা হয় যে প্রচুর রিচ হয়, তো যার ফলে আমি একটা মানুষ মেসেঞ্জারে সবসময় উত্তর হয়তো ওইভাবে দিতে পারি না, এটা কিছুটা ব্যর্থতা থাকে। সো হাউএভার নাইট ক্লাস কি প্রতিদিন হবে রোজ মাহবুব? না, নাইট ক্লাস প্রতিদিন হবে না। আজকে শুক্রবার আমরা এসেছি এটাকে আপনাদের কাছে তথ্যটা আরো বেশি র্যাপিডলি পৌঁছানোর জন্য। আমি আবারও বলছি, স্পোকেন রাইটিং সিট কিন্তু ওই 3 থেকে 4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। সো 50% এর কাছাকাছি, প্রায় 40% এর মধ্যে অ্যাডমিশন হয়ে গেছে, তার মানে আগামীকাল হিউজ অ্যাডমিশন হবে। সো প্লিজ কনফার্ম ইউর সিট অ্যান্ড চেঞ্জ ইউরসেলফ। আপনাদের লাইফে জীবনকে পরিবর্তন করার জন্য একটা সিদ্ধান্তের প্রয়োজন। এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কেউ নিয়ে দেবে না। So ladies and gentlemen, I hope that you enjoyed the time with me, and I also enjoyed the time and participation of you with me, and hope to see you at the regular session, everyday session at 4:30 p.m. প্রতিদিন আমরা করি, এবং hope to see you in a spoken 3 and writing for a special writing. আমি কেন এটাকে স্পেশাল বলছি, because you are going to get some tricks and techniques over there you are not going to get anywhere, because those are my personal methods and techniques. আপনি এমন কিছু ওয়েতে পাবেন, সিম্পলি এটা আপনার ব্রেন থেকে বের হবে না। এট দ্য সেম টাইম আমি আমার ক্লাসের সমস্ত রেকর্ডিং গুলো আপনাদেরকে দিয়ে দেবো, যাতে 1 মাস পরেও আপনারা এটা লাইফ টাইমের জন্য আপনাদেরকে রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, যাতে আপনারা আর কখনো না হারান, রাইট? সো এই ছিল মোটামুটি বিষয়। লাইস এন্ড জেন্টলম্যান, দেখা হবে আপনাদের সাথে। গুগল ফর্মটা ফিল আপ করে ফেলতে পারেন, at the same time আমাকে নক করতে পারেন, and I will be answering you as soon as possible। দিতে থাকবো আমি, সমস্যা নেই। দেখা হবে, আর টেক ইউর ডিসিশন and চেঞ্জ yourself। আপনার ডিসিশন থেকে আপনার জীবন বদলাবে। মনে রাখবেন, 10 মিনিটে কারো জীবন বদলায় না, বাট 10 মিনিটে মানুষ একটা সিদ্ধান্ত নিতে পারে যেটা থেকে আপনার জীবন বদলে যায়। এই সিদ্ধান্ত কারণ নিয়ে দেওয়ার দায়িত্ব নেই, because it's your life, you have to take that decision because you love yourself the most। অন্য কাউকে আপনার স্বপ্ন ভাঙতে দিয়েন না। এতটুকু লিবার্টি দেওয়ার দরকার নাই, এত লিবার্টি দেওয়ার, এত ফ্রিডম দেওয়ার কোনো দরকার নেই, এত ভালো মানুষ হওয়ার দরকার নেই। পুরো পৃথিবীকে হ্যাপি করলেন, নিজে আনহ্যাপি, you will be frustrated, লাইফের মিনিং থাকবে না। বি হ্যাপি, and that's why make your identity, either you are a boy or a girl, you need identity create করেন। লাইফে অনেক বেশি হ্যাপিনেস আসবে, অনেক বেশি। চারপাশে বন্ধু বান্ধব সবাই আপনাকে নিয়ে ঘিরছে। ও লাইফ ইজ জিঙ্গালালা। এই জিঙ্গালালা করতে গেলে you have to invest time and money is very little, you have to invest the time, the mindset you have to have, right? Okay, so however মনে রাখতে জানিয়েছি, দুটো কোর্সের টাকা কি একসাথে পেমেন্ট করবেন? ইয়েস, একসাথে পেমেন্ট করে ওই ফর্মটাকে ফিল আপ করবেন, অথবা 45 এ এসএমএস করবেন। এটার লাস্টে যেটা 45, এটাতে এসএমএস করবেন। সো হাউএভার এই ছিল মোটামুটি বিষয়। গুগল ফর্মের লিংক অনেকবার দেওয়া হয়েছে, আপনারা কমেন্ট সেকশনে গেলে দেখতে পারবেন। দেখা হচ্ছে আগামীকাল 4:30 সেশনে, রাইট? ওকে, সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং অনেকে জানিয়েছেন, স্যার আপনার কথাগুলো শুনলে বুকের সাহসটা বেড়ে যায়। লাভ ইউ স্যার। জীবনের শেষ দিন পর্যন্ত এই একটা কাজই করে দেবো, কারো যদি সাহস জন্মাতে না পারি, আপনি কারো সাহস কেড়ে নিব না, কিন্তু আমার সাথে যার মিট হবে ওর তো লাইফ অ্যাটলিস্ট যতজনই আঘাত করার চেষ্টা করুক, 3-4 দিন ও মনে অনেক শক্তি ধরে রাখতে পারবে। এতটুকু মাথায় রাখি সারাটা জীবন, বিকজ আই ওয়াজ অলসো ফ্রাস্ট্রেটেড। তো দেখা হবে লাইস এন্ড জেন্টলম্যান,
আগামীকাল 4:30টায় এবং স্পোকেন এবং রাইটিং কোর্সে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।